ওকে, তো খেয়াল করি আমি দুইটা ড্রয়িং করছি, তাই না? স্ল্যাব রিইনফোর্সমেন্টের দুই ডিরেকশনের জন্য, একটা এক্স ডিরেকশনের জন্য করছি, একটা ওয়াই ডিরেকশনের জন্য আলাদা করছি। তো এটা অনেকে একটা ড্রয়িং এর মধ্যে কমপ্লিট করে। তো আমরা স্ল্যাবটা নিয়ে কাজ করব। আমাদের মেইনলি আমরা আজকে ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাব নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাবটা কি, এটা আপনাদের আইডিয়া থাকার কথা। তারপর আমি একটু আলোচনা করতেছি কি ওয়ান ওয়ে স্ল্যাবে কি হয়, মেইন রিইনফোর্সমেন্ট এক ডিরেকশনের মেইন রিইনফোর্সমেন্ট থাকে, আর অন্য ডিরেকশনেরটা কি ডিস্ট্রিবিউশন বার বা আমরা বাইন্ডার বলি। আর টু এস স্ল্যাবে কি হয়, দুই ডিরেকশনে মেইন রিইনফোর্সমেন্ট থাকবে, বাকি যে যে জায়গায় বেন্ডিং মোমেন্ট উৎপন্ন হবে না ওখানে ওইগুলা বাইন্ডার বা ডিস্ট্রিবিউশন বার হিসেবে কাউন্ট হয়। তো এটা কেন ওয়ান ওয়ে স্ল্যাব কখন হয়, টু ওয়ে স্ল্যাব কখন হয়? হ্যাঁ, কখন একটা স্ল্যাব ওয়ান ওয়ে হবে, কখন একটা স্ল্যাব টু ওয়ে হবে? প্রথম কন্ডিশন হচ্ছে যদি একটা স্ল্যাবের তো চারটা পাশ আছে, তাই না? চারটা পাশের যদি যে কোনো দুই দিকে সাপোর্ট থাকে, সাপোজ এখানে এই যে এখানে সাপোর্ট আছে, এখানে বিম আছে শুধু এই পাশে, এটা আর এটা, তাহলে কয় পাশে বিম? চার পাশের মধ্যে অপোজিট দুই ডিরেকশনে বিম আছে। তার মানে তখন লোড ট্রান্সফার করবে শুধু বিম, যেখানে লোড স্ল্যাব থেকে লোড ট্রান্সফার হবে কোথায়? বিমে। তাহলে বিম আছে দুই পাশে, তাহলে লোডটা ট্রান্সফার হবে কি ওই এক ডিরেকশন, মানে এখানে দুই ডিরেকশন বলতে এই দিকে আর এই দিকে বোঝাচ্ছে আর কি, মানে এক ডিরেকশন, ওয়ান ডিরেকশন। এটা হচ্ছে ওয়াই ডিরেকশনে। এক্স ডিরেকশনে লোড ট্রান্সফার হবে? হ্যাঁ, হবে না। কেন? এখানে সাপোর্টই নেই, তাই না? সাপোর্ট থাকলে না সে ওখানে লোড দিতে পারবে, তাহলে সাপোর্ট না থাকলে তখন আমরা বলতে পারি যে এটা ওয়ান ডিরেকশনাল লোড ট্রান্সফার করতেছে, এবং এক ডিরেকশনে যেহেতু মানে লোড ট্রান্সফার হচ্ছে, ওটা ব্যান্ডিংটা হয় এক ডিরেকশনে। আমাদের এখানে কোনো ছবি আছে, এটা টু ওয়ে, এটা ওয়ান। হ্যাঁ, এই স্ল্যাবটা যদি এই যে দেখেন এখানে সাপোর্ট দেয়া আছে, কয় পাশে সাপোর্ট? দুই পাশে। এটা ওয়ালের উপর হইতে পারে, বিমের হইতে উপর সাপোর্ট আছে দুই পাশে। তাহলে এই যে যখন এটার উপর লোড করবে তখন এই বিমটা শুধু, এই স্ল্যাবটা শুধু এইদিকে ব্যান্ড করবে, এসে ব্যান্ডিং হবে এই ডিরেকশনে। ওই ডিরেকশনে তো সে কি আর ব্যান্ড হয় না। তো এটা একটা কেস। যদি সাপোর্টে আছে কয় ডিরেকশনে? দুই পাশে আর কি, দুই ডিরেকশন বলতে দুই পাশে, তখন লোড দি ট্রান্সফার হবে ওই ওয়ান ডিরেকশনাল লোড ট্রান্সফার হবে। তাহলে মেইন রিইনফোর্সমেন্ট হবে কি ওয়ান ডিরেকশনাল, সেজন্য এটাকে ওয়ান ওয়ে স্ল্যাব বলতেছে। এটা সাপোর্ট এদিকেও থাকতে পারতো, সাপোর্ট এই পাশে শুধুমাত্র এইদিকে থাকলে তখন এটা কি লোডটা ট্রান্সফার করবে ওই ডিরেকশনে, তাই না? সাপোর্টে আছে এক পাশে। লং শটে আমরা এখনো যাই নাই। এই ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে কি, যদি সাপোর্ট থাকে দুই পাশে, অপোজিট দুই ডিরেকশন দুই পাশে, তখন লোড ট্রান্সফার হবে ওই সাপোর্ট গুলোর উপর। তাহলে স্ল্যাবও হবে কি ওয়ান ওয়ে, ঠিক আছে? তাহলে স্ল্যাবও ওয়ান ওয়ে হবে, তাহলে মেইন রিইনফোর্সমেন্টও হবে ওয়ান ওয়ে, ব্যান্ডিংও হবে ওয়ান ডিরেকশনে, ঠিক আছে? সেই কারণে আমরা বিমের ক্ষেত্রে যেভাবে বলছিলাম, এখানেও ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকলে, মানে এখানে যদি ব্যান্ডিং হচ্ছে এইভাবে, আমরা যেহেতু এটা যদি ফিক্স কানেকশন থাকে তাহলে ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হয় ফিক্স কানেকশন যদি থাকে, তাহলে ব্যান্ডিং মোমেন্ট হবে এখানে সাপোর্টের এদিকে নেগেটিভ, এখানে মাঝখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, নেগেটিভ সাপোর্টের এখানে আর মাঝখানে পজিটিভ হয়। সেই কারণে এখানে রিইনফোর্সমেন্টটা এই যে এভাবে উপরের দিকে আছে, টপে আছে, ক্র্যাং হয়ে নিচে নামছে, এরপরে উপরে এসে ক্র্যাং হয়ে আবার উপরে উঠছে, ঠিক আছে? এই কারণে কি, তার মানে এখানে নেগেটিভ মোমেন্ট, সাপোর্টের পাশে নেগেটিভ, মাঝখানে পজিটিভ, এখানে আবার নেগেটিভ, সে কারণে এখানে ক্র্যাং হয়। বা অথবা এখানে টপে রড বেশি থাকবে সাপোর্টের জোনে, আর এখানে মাঝখানে রড বেশি থাকবে বটমে, আর এখানে রড থাকবে ব্যান্ডিং রিইনফোর্সমেন্ট থাকবে কোথায়? টপে। নেগেটিভ পজিটিভ নেগেটিভ, সে কারণে আমরা বিমের ক্ষেত্রে যেভাবে আলোচনা করছিলাম। আর টু এ স্ল্যাব হচ্ছে কোনটা? এখন কোন একটা বিম, কোন একটা স্ল্যাবের চার পাশেই সাপোর্ট আছে। কয় পাশে সাপোর্ট? চার পাশেই সাপোর্ট আছে। এই পাশে আছে, এই পাশে আছে বিম, এই পাশে আছে, এই পাশে বিম হইতে পারে, ওয়াল হইতে পারে, সাপোর্ট থাকলে হবে। তাহলে এটা কি, এটা টু ওয়ে স্ল্যাব। হ্যাঁ, এখন চার পাশে সাপোর্ট থাকলে আবার টু ওয়ে হবে, সেটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? চার পাশে সাপোর্ট থাকার পরেও একটা স্ল্যাব ওয়ান ওয়ে হইতে পারে। তখন হ্যাঁ, যখন এটা আমরা দেখব যে এখানে দুইটা ব্যাপার আছে। এখানে যেমন দেয়া আছে, এখানে দেয়া আছে 7 মিটার, এখানে দেয়া আছে 4 মিটার, ঠিক আছে? যখন বলে কি এই যে যেটা আমরা ভ্যালু পাইলাম L/B, মানে এখানে 7 মিটার, এখানে B হচ্ছে 4 মিটার, এটাকে ভাগ করলে কত আসে? 2 এর থেকে কম না বেশি? কম। তাই যে এখানে বলছে যে যদি এই যে L/B less than 2 হয় তখন কি হবে? হ্যাঁ, টু ওয়ে স্ল্যাব।
আর যদি এল বাই বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 হয় তখন কি হবে? ওয়ান ওয়ে স্ল্যাব হয়ে যাবে, সাপোর্ট চারদিকে থাকার পরেও। ঠিক আছে, চারদিকে সাপোর্ট, সাপোজ এখানে এটা চারদিকে সাপোর্ট আছে, ঠিক আছে, কিন্তু এটার লেন্থ হয়ে গেছে হচ্ছে 9 মিটার, জাস্ট অ্যাজ ফর এক্সাম্পল। তাহলে এটা 9 মিটার, এখানে কি 4 মিটার, তাহলে 9 ডিভাইডেড বাই 4 গ্রেটার ইকুয়াল টু কত? 2 পয়েন্ট সামথিং এরকম আসবে। তাহলে এটা গ্রেটার দেন কি 2, তাহলে যখন গ্রেটার দেন 2 হয়ে যাবে চারদিকে সাপোর্ট থাকার পরেও এটা লোড ট্রান্সফার হবে কোন ডিরেকশনে? ওয়ান ডিরেকশন, চারদিকে মানে দুই দিকে লোড ট্রান্সফার হবে, ওয়ান ডিরেকশনে লোড ট্রান্সফার হবে। এন্ড কোন ডিরেকশনে লোড ট্রান্সফার হবে? হ্যাঁ, সাপোর্ট তো চারপাশে আছে, আর প্রথম তো একদিক যেদিকে সাপোর্ট আছে এটা তো ওয়ান ওয়ে, এটা তো আমরা খুব সিম্পলি বলে ফেলছি। এখন বলছি চারদিকে সাপোর্ট থাকার পরেও ওয়ান ওয়ে হবে কখন? যদি লেংথ এবং দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত যদি 2 এর কি হয়? বেশি হয়, তখন ওয়ান ওয়ে হয়ে যাবে। আর কম হলে 2 ওয়ে থাকবে, ঠিক আছে, কম হলে কি 2 ওয়ে থাকবে। এখন আমি বলছি বেশি হয়েছে, তার মানে ওয়ান ওয়ে। এখন লোড ট্রান্সফার করবে কোন দিকে? শর্ট ডিরেকশন বলতে কোনটা বুঝেন? মানে আমি এখানে বোঝাচ্ছি এটা 9, সাপোজ এটা 9, তাহলে ওয়ান ওয়ে কথা বলছে 9 আর 4, তাহলে এটা কোন কি স্ল্যাব হিসেবে ডিজাইন করতে হবে? ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে। তখন লোড কি এই ডিরেকশনে ট্রান্সফার হবে নাকি এই ডিরেকশনে ট্রান্সফার হবে? কোন ডিরেকশনে? শর্ট ডিরেকশন বলতে কোনটা বুঝেন? এই যে প্রথম যেটা, হ্যাঁ, মানে আমার সাপোর্ট যে সাপোর্ট গুলা কাছে আছে, তাহলে এই দুইটা সাপোর্ট কাছাকাছি আছে, তাই না? 4 মিটারে আছে, কিন্তু এই দুইটা সাপোর্ট কোথায় আছে? কত দূরে? 9 মিটার দূরে। তাহলে লোড ট্রান্সফার হবে যেদিকে কাছে সাপোর্ট সেদিকে, শর্ট আর ডিরেকশনের জন্য বলি আমরা। তার মানে শর্ট ডিরেকশনে, যে শর্ট ডিরেকশন বলতে কোনটা বুঝি? যেখানে সাপোর্টটা কাছাকাছি আছে ওই ডিরেকশনে লোডটা ট্রান্সফার হবে। তাহলে এখানে মেইন ডট কোন ডিরেকশনে হবে? যে ডিরেকশনে লোড ট্রান্সফার হবে সেই ডিরেকশনে। তখন এই দুইটা এখানে কি হইতো? এখানে আমরা যদি ভাগ করি, এখানে L/4 আপনারা পড়ে আসছেন আর কি, L/4 আর এটা L/2 L/4 এবার ভাগ হয়, তাই না? তাহলে এখানে হবে নেগেটিভ, এখানে হবে পজিটিভ, এখানে হবে নেগেটিভ। সে কারণে নেগেটিভে টপে এটা টপের রেইনফোর্সমেন্ট থাকবে, নিচে বটমে বেন্ডিং রেইনফোর্সমেন্ট, টপে রেইনফোর্সমেন্ট থাকবে, বিমের মতো সিক্স সিম্পল। তাহলে এখানে তখন অন্য ডিরেকশনে কি দিতাম? ঠিক এটার মতো ডিস্ট্রিবিউশন বাদ দিতাম, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে। টু ওয়ে স্ল্যাবে তাহলে কি হচ্ছে? টু ওয়ে স্ল্যাবে যখন দৈর্ঘ্য এবং প্রস্থ চারপাশে সাপোর্ট আছে এবং দৈর্ঘ্য প্রস্থ 2 এর থেকে কি সমান অথবা কম, মানে 2 এর কম, সমান না কম, 2 এর কম হলে তখন কি হবে? টু ওয়ে স্ল্যাব। টু ওয়ে স্ল্যাব কেন? তখন লোডটা দুই দিকে ট্রান্সফার হবে, লোডটা মানে সাপোর্ট কাছাকাছি আছে, লোডটা ওই দিক থেকে ট্রান্সফার হবে, ওই দিক থেকে। আমরা যদি কোন একটা পেজকে যদি এখানে রাখি, চারদিকে সাপোর্ট দিয়ে দেখবেন এটা এদিকেও ব্যান্ড হবে, এদিকেও ব্যান্ড হবে, ঠিক আছে? যদি লম্বা হয়ে যায় একদিকে, ওইদিকে আর ব্যান্ড হয় না, কোন দিকে? শর্টার ডিরেকশনে ব্যান্ড হয়, তাই না? এই জন্য এখানে বলছে কি টু ওয়ে স্ল্যাবে তাহলে কি হচ্ছে? টু ওয়ে স্ল্যাবে দুই ডিরেকশনে লোড ট্রান্সফার হবে। তাহলে দুই ডিরেকশনে লোড ট্রান্সফার হওয়া মানে কি? এখানে এই জায়গায়ও নেগেটিভ, এখানেও পজিটিভ, এই ডিরেকশনের জন্য বলছি নেগেটিভ। আবার যখন এই ডিরেকশনটা হিসাব করব আমরা, তখন এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, তাই না? তার মানে এখানে টপের রড বেশি থাকবে, এখানে টপের রড বেশি থাকবে, এখানে টপের রড থাকবে, এখানে দুইটাই বটমে, তাই না? এই কারণে দেখবেন এখানে পুকুর জালে বলে, পুকুরের মতো হয়ে যায় মাঝখানে, তাই না? টপের রড থাকে না, মাঝখানে শুধুমাত্র নিচে রড থাকে, উপরে থাকে না কেন? কারণ দুই ডিরেকশনে পজিটিভ মোমেন্ট। তাহলে পজিটিভ মোমেন্ট মানে বেন্ডিং হচ্ছে নিচে, তাহলে বেন্ডিং নিচে, টেনশনও নিচে, টেনশন নিচে মানে টেনশন রেইনফোর্সমেন্টটা কোথায় থাকবে? নিচে থাকবে। সেজন্য এটা দেখতে এরকম হয়, তাই না? আমরা যদি একটু রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা দেখি, এই যে এই ছবি থেকে দেখে বুঝতে পারেন যে ওয়ান ওয়ে হলে এই যে এটা ব্যান্ড হয়েছে কোন ডিরেকশনে? এক ডিরেকশনে। এই ডিরেকশনে ব্যান্ড হয়েছে, মানে ওই ডিরেকশনে তো সে ব্যান্ড হয় নাই, শুধু এক ডিরেকশনে। আর যখন টু ওয়ে হবে তখন এই স্ল্যাবটা এই ডিরেকশনেও ব্যান্ড হবে, আবার ওই ডিরেকশনেও ব্যান্ড হচ্ছে, ঠিক আছে? তার মানে তখন দুই দিকে ব্যান্ডিং মোমেন্ট উৎপন্ন, দুই ডিরেকশনে ব্যান্ডিং মোমেন্ট উৎপন্ন হচ্ছে, এই কারণে দুই ডিরেকশনে মেইন রেইনফোর্সমেন্ট হবে। আমরা যদি একটু রেইনফোর্সমেন্ট ডিটেইলিং দেখি, আমি একটু আগে একটু আলোচনা করে যাচ্ছি আর কি, যে এটা হচ্ছে আমাদের টু ওয়ে স্ল্যাবের একটা ভিডিও। খোল না করলে আঁকতে পারবেন, এটা ড্রয়িং করাটা ইয়া না আর কি। দেন এখানে এটা টু ওয়ে স্ল্যাবের ব্যাপারে বলছে। টু ওয়ে স্ল্যাবে কি? টু ওয়ে স্ল্যাবের শর্ত হচ্ছে এই যে
লঙ্গার স্পান আর শর্টার স্পানের রেশিওটা কি হবে? রেশিও লেস দেন 2 হবে। স্কোয়ার ইন শেপ মানে মোটামুটি কি কাছাকাছি কাছাকাছি লেন্থ হবে। অল ফোর সাইডে সাপোর্ট থাকতে হবে। এটাও এই দুইটা সত্য, ঠিক আছে। এন্ড চারপাশে সাপোর্ট থাকলে 2 হবে না, চারদিকে সাপোর্ট থাকলে 1 হইতে পারে। তখন শর্টার ডিরেকশন, লঙ্গার ডিরেকশন এবং শর্টার ডিরেকশনের রেশিও যদি 2 এর সমান অথবা বেশি হয়, 2 এর সমান অথবা বেশি হয়, ঠিক আছে। তাহলে আমরা এখন যে ভিডিওটা দেখবো এটা হচ্ছে টু ওয়ে স্ল্যাবের রেইনফোর্স। তার মানে আমরা বুঝতেছি কি, এটা যদিও এখানে বুঝতে অনেকের ফিল্ডের ক্ষেত্রে এই জিনিসটা একটু কনফিউজিং হয় অনেকের। এখানে যেটা বোঝাচ্ছে, আমি বলছিলাম এক ডিরেকশনে বোঝাচ্ছে। এখন অবশ্যই এখানে কোন ডিরেকশনে আগে রড বসবে এটা একটু আলোচনা করি। আচ্ছা, এটা পরে আসি। আগে আমরা রডটা দেখেন এখানে কি হচ্ছে। আমাদের দেশে কিন্তু এই সিস্টেমটা ফলো করে না আর কি। আমাদের দেশে কি করে, যেটাকে ক্র্যাঙ্ক করে সেটা টপ থেকে ক্র্যাঙ্ক করে নিচে নামায়, এখানে এসে ওইটাকে আবার ক্র্যাঙ্ক করে উপরে ওঠে, তাই না? এখানে কি দেখাচ্ছে? অল্টারনেটটা দেখাচ্ছে। অল্টারনেট মানে কি, এখানে এক পাশে এটাকে উপরে টপে উঠেছি আর এদিকে এটা নিচে কন্টিনিউ রাখছে, পরেরটাকে কি অল্টারনেট ক্র্যাঙ্ক করছে। তো সেম কথা, এটা স্পেসিংটা দুদিকে সেম থাকবে আর কি। তো এটা একটা প্রসেস হইতে পারে আর কি, যে অল্টারনেট ক্র্যাঙ্ক করা। এটা অল্টারনেট ক্র্যাঙ্ক করতে, তার মানে এখানে দুইটাই কিন্তু এই জায়গায় কি, এই জায়গায় দুইটা রডই কোথায় আছে? উপরে না নিচে? নিচে, বটমে আছে, তাই না? মিডল জোনে বটমে থাকবে। তো এখানে এসে কি হচ্ছে, যেটা বলছে আমরা টেনসাইল এনফোর্সমেন্ট হবে নেগেটিভ মোমেন্ট, তাহলে এখানে উপরে রড উঠে গেছে। এরপর এখানে এক্সট্রা টপ আসবে, মানে আরো রড যদি লাগে তখন এই দুইটা টপের দুইটা যে ক্র্যাঙ্ক বার, এই দুইটার মাঝখানে এক্সট্রা টপ ইউজ করা হবে যদি ডিজাইনে লাগে। ওকে, ডিজাইন অনুযায়ী রোড ব্যান্ডিং এর কারণে যদি লাগে আর কি, ঠিক আছে। তাহলে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করি। এটা হচ্ছে ওয়ান ডিরেকশনের রডের ব্যাপারটা বলেছে। তাহলে এখানে একটা হয়ে টপ থেকে এসে ক্র্যাঙ্ক হয়ে নিচে থেকে এসে এটা যদিও নিচের দিকে নিয়ে গেছে, আমরা বলছি কি আমাদের দেশে দুই পাশে একটা রডকে দুই দিকে ক্র্যাঙ্ক করে, ঠিক আছে। তো এখানে এই জায়গায় দুইটা রড আছে, কিন্তু এই জায়গায় কয়টা রড? নিচে একটা, উপরে একটা। তার মানে এখানে যদি আমরা বলি, আমি এটাকে একটু এখান থেকে দেখাই, এভাবে যদি দেখি, এই জোনে নিচের জোনে, এখানে মাঝখানের জোনে নিচে কয়টা রড? মানে এখানে যদি আমরা বলি একটা থেকে একটা 5 ইঞ্চি পর পর, তাহলে এখানে উপরে এসে একটা ক্র্যাঙ্ক থেকে আরেকটা ক্র্যাঙ্কের দূরত্ব কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। যদি 6 হয় এখানে 12 হবে। আবার নিচে স্ট্রেট হয়ে আসছে, এই যে নিচে এটা থেকে এটা দূরত্ব কত হবে? তাও 10 হবে, তাই না? কারণ ওটা ওখানে তখন সে ডিস্ট্রিবিউশন বার হয়ে কাজ করবে, মানে অ্যাকচুয়ালি তখন সে কিনা টেনসাইল এনফোর্সমেন্ট না আর কি। তো এক ডিরেকশনের রড যদি এভাবে হয়, সেকেন্ড ডিরেকশনের রডটাও কি সেম একই ভাবে যাচ্ছে। দেখেন সেকেন্ড ডিরেকশনটা কিভাবে যাচ্ছে, এই যে এখানে সে ক্র্যাঙ্ক হয়ে আছে, ক্র্যাঙ্ক হয়ে নিচে নামছে, যেহেতু এখানে নেগেটিভ, তারপর নিচে চলে গেছে, তাই না? তারপরে এরপর পরেরটা এখানে স্ট্রেট গেছে, স্ট্রেট গিয়ে এখানে স্ট্রেট আসছে, এখানে গিয়ে ক্র্যাঙ্ক হবে আর কি, মানে অল্টারনেট ক্র্যাঙ্ক করছে ওরা, দুই ডিরেকশনে সেম রডটা যাচ্ছে। এটা হচ্ছে এখন যেগুলো বসছে এগুলো সব কি মেইন বার বসছে, তাই না? এখানে নিচে যেগুলো আছে এটা পজিটিভ পর্যন্ত মেইন, বাকি জায়গাটা সে ডিস্ট্রিবিউশন বার হিসেবে কাজ করবে আর কি। তাহলে দুই লেয়ারে বসছে, তাই না? এটা হচ্ছে আমাদের মেইন কি। এখন এই যে ব্লু কালার যেগুলো আসতেছে এগুলা কি বার? হ্যাঁ, এই যে ব্লু কালার, আমি একটু এটা ভিডিওটা একটু দেখাই। হ্যাঁ, এটা যারা 7 সেমিস্টার আছেন তাদের জন্য এটা একটু ইফেক্টিভ জিনিস আর কি বোঝার জন্য, যে 2 স্ল্যাবের রিইনফোর্সমেন্ট ডিটেইলিংটা অনেকে বুঝে না, ফিল্ডে গিয়ে অনেকে একটু প্রবলেমে পড়ে আর কি। দেন এখানে দুই ডিরেকশনে যে টপ বটম, টপ এভাবে ক্র্যাঙ্ক হয়ে আসছে, মাঝখানে নিচে আসছে, এরপরে উপরে আসছে। এখন যে ব্লু কালার যেটা বসতেছে, এটা বসতেছে হচ্ছে বাইন্ডার বার বা ডিস্ট্রিবিউশন বার। কেন? কারণ আমরা যদি খেয়াল করি, আমি একটু দেখি এখন যেটা বসতেছে টেনশন, আমরা এটা হচ্ছে টেম্পারেচার বা শ্রিঙ্কেজ এগুলা ইয়া করা। আমি একটু এই যে এখন যেটা সায়ান কালারে দিচ্ছে, এটা কি বার? এটা হচ্ছে এক্সট্রা টপ। এক্সট্রা টপ অবশ্যই টপে থাকবে, এক্সট্রা টপ। যেহেতু এখানে কি হয়ে গেছে, এই জোনে আমি ক্র্যাঙ্ক করে উঠাইছিলাম, এই যে এখান থেকে ক্র্যাঙ্ক করে এখানে আনছি, আবার এরপরে ক্র্যাঙ্ক করে এটা আসছে, তাহলে এখানে নিচে এখানে গ্যাপ হচ্ছে 5 ইঞ্চি করে, কিন্তু এখানে গ্যাপ হয়ে গেছে কত? 10 ইঞ্চি।
তাহলে ব্যান্ডিং যেহেতু উপরে বেশি, ব্যান্ডিং মোমেন্ট যেহেতু উপরে বেশি, তাহলে উপরে রড বেশি লাগবে, সে কারণে এখানে একটা এক্সট্রা টপ ইউজ করতেছে। এখানে একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, এটা ডিজাইন অনুযায়ী আসবে। 1 এক্সট্রা টপ হতে পারে, 2 হতে পারে, 3টা হতে পারে, কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি 2টা করে, কারণ 10 mm হলে 12 mm যায়, 12 না হলে এর আপ 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 ডায়াতে যায় আর কি, যেহেতু স্পেসিংটা কম। ওকে, তো মোটামুটি আমাদের এই হচ্ছে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং, যে আমাদের টপ ক্র্যাঙ্ক হয়ে যাবে। এই জন্য এই যে দেখতে এটা কিসের মতো মনে হচ্ছে এখন, পুকুরের এই যে মাঝখানে এটা বটমে আছে শুধুমাত্র রড। ওকে, এখন এখানে কথা হচ্ছে আমি কোন ডিরেকশনে রডটা আগে বসবে। এখানে একটা রড আছে রেড, আর একটা আছে কি ইয়েলো। কোন রডটা একটা আরেকটার উপরে, তাহলে দুটাই মেইন, তাহলে কে নিচে বসবে কে উপরে, একটার উপরে বসবে, এটা কিভাবে ডিফাইন করবেন? হ্যাঁ, যে ডিরেকশনে শর্ট থাকবে, মানে যেহেতু লোড ট্রান্সফার হবে বেশি শর্ট ডিরেকশনে, সেই ডিরেকশনে ব্যান্ডিং হবে বেশি, তাহলে যেদিকে ব্যান্ডিং হবে ওখানে ব্যান্ডিং মোমেন্ট রেজিস্ট করতে হবে বেশি, তাহলে ওই ডিরেকশনে যে রডটা বসবে ওটা নিচে থাকবে। কোথায়? পজিটিভ জোনে, পজিটিভ ব্যান্ডিং এ। পজিটিভ ব্যান্ডিং এ কোথায় থাকবে? নিচে থাকবে। কিন্তু যখন সে এখানে চলে আসবে, এটা ক্র্যাঙ্ক হয়ে উপরে উঠছে না, ক্র্যাঙ্ক হয়ে উপরে উঠছে নাকি উপরে চলে আসছে। এই যে এখানে একটা ব্লু কালারের একটা রড দেওয়া আছে, ব্লু কালারের রড, এটা 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 কেন রেডের নিচে দিছি? কারণ মেইন রডটা টেনশন জোন, তাহলে এটা এখানে উপরে হচ্ছে টেনশন, সে উপরে থাকবে, আর ডিস্ট্রিবিউশন বারটা ওটার নিচে থাকবে। ঠিক আছে, তার মানে যে যেটা শর্টার ডিরেকশনের রডটা কোথায়, শর্টার ডিরেকশনের রডটা বটমে নিচে থাকবে, টপে এসে কোথায় চলে আসবে? উপরে চলে আসবে। মানে নিচে ওখানে আবার নিচে থাকবে না, ওখানে কি উপরে, কেন ওই ওই তখন উল্টা দিক থেকে কার্যকরী গভীরতা কাউন্ট করতে হয়। ঠিক আছে, এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথাবার্তা। তাহলে আমরা এখন আঁকা শুরু করি আর কি। আমরা এটা আপনি যখন যেখানে দেখবেন, এখানে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করার আগে দেখে নিতে হবে যে আপনার স্ল্যাবটা কি আছে। আপনি যে স্ল্যাবের জন্য এখন রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করতেছেন সেটার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত। যেমন আমার এখানে যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে 17 ফিট 4 ইঞ্চি, 12 ফিট 12 ফিট 12 ফিট, তাহলে কোনোটাই কি ওয়ান ওয়ে? হ্যাঁ, 12 কে দ্বিগুণ করলে 24, তাহলে 24 এর থেকে কম আছে, তাহলে আমার এটাও 2 স্ল্যাব, এটাও 2 স্ল্যাব, এটাও 2 স্ল্যাব। ওকে, এখানে এটা আছে 12 ফিট, এটা আছে 12 ফিট, তাহলে দুটাই কাছাকাছি, তাহলে এটা তো 2 ওয়ান ওয়ে হওয়ার কোনো চান্সই না, যেহেতু চারদিকে সাপোর্ট আছে। ঠিক আছে, তার মানে আমার এই প্রজেক্টের সকল স্ল্যাবে কি 2 স্ল্যাব, তাহলে 2 স্ল্যাব মানে আমাদের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং আমরা যদি করি যে এটা হচ্ছে ওয়ান ডিরেকশন, এই ডিরেকশনে রডটা গেছে, তার মানে এখানে এখানে এটা এখানে এই জোনটাতে আমাদের উপরে রড বেশি থাকবে টপে, মাঝখানে পজিটিভ জোন, এখানে নেগেটিভ জোন, তাহলে এটা নেগেটিভ জোন, এটা পজিটিভ জোন, এটা নেগেটিভ জোন। আমরা কন্টিনিউয়াস হিসাব করতেছি। ঠিক আছে, এই এক ডিরেকশনে বসালাম, পরের ডিরেকশনে কি হবে, এই যে আমি পরের ডিরেকশনটা এখানে দেখাইছি, তাহলে এখানে এই স্ল্যাবটাকে আমি যদি এখানে ভাগ করি 3 ভাগ, তাহলে এই জোনটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট, সরি নেগেটিভ মোমেন্ট, এখানে পজিটিভ মোমেন্ট, এখানে নেগেটিভ মোমেন্ট। রড কয়টা লাগবে না লাগবে এটা পরে আমরা ইয়া করব আর কি। ওকে, এখানে কোনায় কিছু রড দেওয়া আছে দেখা যাচ্ছে, এগুলাকে কি রড বলে? কর্নার রেইনফোর্সমেন্ট। কর্নার রেইনফোর্সমেন্টের ব্যাপারটা আমরা পরে আসে। তাহলে আমরা এটা আঁকার জন্য আমরা কি ফলো করব? ঠিক আছে, আমরা বলছি কি আমাদের, আমি যদি এটাকে ফলো করি, এখানে কয়টা এক্সট্রা টপ আছে? এক্সট্রা টপ একটা দুইটা কি হবে সেটা আমরা আঁকবো আর কি। আমাদের এখানে একটা লাইন আঁকবো, এখানে এটার জন্য একটা লাইন আঁকতে হবে, এটার জন্য একটা লাইন আঁকতে হবে, এটার জন্য একটা লাইন আঁকতে হবে, এটার জন্য একটা লাইন, তাহলে টোটাল কয়টা লাইন লাগবে আমার? 5টা। যদি এক্সট্রা টপ 2টা থাকে, আমরা 2টা দিয়েই করি আর কি। ঠিক আছে, তাহলে অবশ্যই এটাতে চলে আসেন সবাই। এটাকে অবশ্যই একটা কি করে নিতে হবে প্রথমে, এটা হচ্ছে আমাদের বিম লেআউট, ফ্লোর বিম লেআউট। ঠিক আছে, আমরা ফ্লোর বিম লেআউটটাকে কপি করব, অবশ্যই 2টা রাখতে হবে, একটা তো ফ্লোর বিমের জন্য থাকবে, আরেকটা হচ্ছে, আর 2টা বানাচ্ছি কেন, 2 ডিরেকশনের রডটা দেখার জন্য। যদি আমাদের প্রজেক্ট আমরা যদি এখানে খেয়াল করি, এখানে কয় ডিরেকশনের, 2 ডিরেকশনের রড কি, এই ডিরেকশনের রডটাও এখানে দেখাচ্ছে, এই ডিরেকশনের রডটাও কি একটা ড্রয়িং এ দেখাচ্ছে, একটা ড্রয়িং আপনি দেখাতে পারেন, কিন্তু আমরা আলাদা করতেছি বোঝার সুবিধার্থে। ঠিক আছে, আমরা যদি আমাদের প্রজেক্ট গুলো খেয়াল করে দেখবেন, এটাতে 2 ডিরেকশনের রডই কি একটা ড্রয়িং এ দেখাই দিচ্ছে, তো একটা দেখাইলে সমস্যা নেই, এটা তেমন বেশি না, কিন্তু একটু হিজিবিজি হয়ে যায় আর কি। সেজন্য আমি প্রেফার করতেছি কি আমরা 2 ডিরেকশনের রড দুইটা আলাদা আলাদা দেখাবো। ওকে, তাহলে কি করব, এখানে আমরা আমাদের শুরু করতে হলে আমার অবশ্যই প্রথমে এখানে একটা স্ল্যাব আউটলাইন আসবে। স্ল্যাব আউটলাইনটা মানে এখানে স্ল্যাব কতটুকু কোন দিকে বের হবে না হবে, এই লাইনটা তো জাস্ট একটা লাইন আঁকতে হয় আর কি।
এটা এটা ফ্লোর প্ল্যান অনুযায়ী আসে। আমাদের আজকের টার্গেট হচ্ছে বিম থেকে বিমে আমরা কিভাবে স্ল্যাবের রিইনফোর্সমেন্ট ডিটেইলিংটা দেখাবো সেটা। আমার এখানে কি আমরা দেখাইছি স্ল্যাব আউটলাইন, এই যে স্ল্যাব আউটলাইন এখানে একটা দেখানো আছে দেখছেন, এই স্ল্যাব আউটলাইনটা সরাসরি ওই যে চারপাশে আমরা 6 ইঞ্চি 10 ইঞ্চি এরকম করে বের করে দিয়েছি আর কি। কিন্তু সব প্রজেক্টে তো এরকম থাকবে না, কিছু কিছু প্রজেক্টে আপনার কি থাকতে পারে, এখানে ব্যালকনি বের হইতে পারে, তারপরে এখানে কিছু রুম বের হইতে পারে, অনেক ধরনের থাকতে পারে, তাই না? ওইগুলো আমরা কি তখন আমরা স্ল্যাব আউটলাইন হিসেবে আমরা ইয়াগুলো দেখবো আর কি করবো, ঠিক আছে? যেমন আমাদের প্রজেক্টে এখানে প্রজেক্টগুলোতে এই যে স্ল্যাব আউটলাইনটা দেয়া আছে দেখছেন, স্ল্যাব আউটলাইন আছে। আমরা যদি এটা খেয়াল করি, এটাতেও যে যেটা হ্যাচ করে দিয়েছে এটা হচ্ছে স্ল্যাব আউটলাইন, ঠিক আছে? তো স্ল্যাব আউটলাইন হ্যাচ করা আমরা পরে শিখবো। আপাতত আজকে আমরা এখানে কিভাবে রডগুলা বসাচ্ছি সেটা দেখবো। তাহলে কি করতে হবে, অবশ্যই আমার লেয়ারে থাকতে হবে। রিইনফোর্সমেন্টের জন্য আমরা যে রডের লেয়ার ক্রিয়েট করছি ওই রডের লেয়ারে চলে আসি আমরা। কোথায় রডের লেয়ারে আসলাম, ওকে? তাহলে আমরা এই প্রথমে এই ডিরেকশনটা করতেছি। এই ডিরেকশনে করার জন্য আমি লাইন কমান্ড নিলাম, এটার এই পাশ থেকে এই মিড পয়েন্ট থেকে এটার এই পর্যন্ত একটা পারপেন্ডিকুলারে আমরা মিডে না পারপেন্ডিকুলার করবেন। অনেক সময় এরকম হতে পারে আপনি এখানে এসে মিড পয়েন্ট ধরতেছেন, তাহলে ওইটার মিড পয়েন্ট আর এটার মিড পয়েন্ট একই কি প্যারালাল নাও থাকতে পারে, সেজন্য এখানে এসে পারপেন্ডিকুলার ধরবেন, ঠিক আছে? তাহলে কি হবে, সোজা ওই লাইনটা সোজা থাকবে আর কি। একটা লাইন আঁকেন, একটা লাইন আঁকার পর আমাদের স্পেসিং হবে কত ইঞ্চি পর পর, 5 ইঞ্চি 6 ইঞ্চি। এখানে স্পেসিংটা আমরা দেখাবো না কিন্তু, আচ্ছা এখানে একটা ব্যাপার আলোচনা করি। এখানে আমরা ড্রয়িং যেহেতু 2 ডিমেনশনাল ড্রয়িং করতেছি, তাহলে এগুলা একটা আরেকটার উপরে মনে হচ্ছে, তাই না? এখানে একটা আরেকটা কি কোথায় মনে হচ্ছে, উপরে মনে হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি কি উপরে, প্র্যাকটিক্যালি কোথায়, একটা আরেকটার পাশে, ঠিক আছে? এখানে যদি আমরা খেয়াল করি, এখানে রড হচ্ছে এই যে এক্সট্রা টপটা, এক্সট্রা টপ, তারপরে ক্র্যাঙ্ক বার, এরপর এক্সট্রা টপ, এরপর ক্র্যাঙ্ক বার, আর যেটা স্ট্রেট চলে গেছে এটা কিন্তু নিচে, তাই না? স্ট্রেট যেটা গেছে ওটা নিচে। তাহলে উপরে নিচে এখানে ফ্যাক্ট না, আমরা এখানে জাস্ট বোঝানোর সুবিধার্থে যে একটা যাবে স্ট্রেট, আরেকটা যাবে ক্র্যাঙ্ক, আর এক্সট্রা টপ। এখানে আমরা যারা ফিল্ড আছে তারা ইজিলি বুঝে আর কি, ঠিক আছে? তো আমরা যেহেতু আমরা এখানে 2 ডিমেনশনাল ড্রয়িং করতেছি, আমাদেরকে এভাবে দেখাইতে হচ্ছে, একটু উপরে দেখাইতে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি একটা আরেকটার পাশাপাশি থাকে, ওকে? তাহলে কি করছি, আমি একটা লাইন ড্র করছি। এখানে বলছিলাম কয়টা লাইন লাগবে আমার, 5টা লাইন লাগবে। আমি এখানে অফসেট করে নিতে পারি যে ও এন্টার করে 5 ইঞ্চি পর পর দিলাম, 6 ইঞ্চি পর পর দিলাম, এটা আপনি 4 ইঞ্চি দিতে পারেন, এখানে ফ্যাক্ট না, যেহেতু আমরা লিখে দিব পরবর্তীতে, ঠিক আছে? তো এই কত ইঞ্চি পর পর এগুলো ইনফরমেশন আমরা পরে লিখে দিই। আমি এখানে 5 দিলাম, 5 কয়টা উপর, আমি মিডলে রাখার জন্য উপরে একটা নিচে একটা, উপরে একটা নিচে একটা, এভাবে দিচ্ছি যাতে আমার স্ল্যাবের কোথায় থাকে, মিডল জোনে থাকে, ঠিক আছে? দেখতে একটু ভালো দেখা যায় আর কি। যে আমার এখানে যেমন আমি যে মিডল জোনে রাখছি, আপনি যদি এক পাশে করতে চান তাও করতে পারেন, এটা সমস্যা না, মিডলেই থাকতে হবে নেসেসারি না, শুধুমাত্র যে স্ল্যাবের উপর যাচ্ছে সেই স্ল্যাবের বরাবর থাকলে হলো, ওকে? আচ্ছা 5টা লাইন আঁকছেন, কত দেয়া আছে, L/3। দেন এখানে হয় কি আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে ক্র্যাঙ্ক বার আর একটা হচ্ছে কি এক্সট্রা টপ। অনেকে কি করে, এই যে ক্র্যাঙ্ক বারটা L/4 থেকে ক্র্যাঙ্ক করে আর এক্সট্রা টপটা L/3 পর্যন্ত নিয়ে যায়। অনেকে প্র্যাকটিক্যালি করে, আপনাদের এইভাবে অনেকে কি করে দুইটাকে L/4 পর্যন্ত দেয়। আমাদের প্র্যাকটিক্যাল নলেজ হচ্ছে, মানে আমাদের থিওরিটিক্যাল নলেজ হচ্ছে কি অ্যাকচুয়ালি এই ডিসটেন্সটা হচ্ছে L/4ই। মানে আমরা যখন ডিজাইন করি তখন আপনারা এগুলা যে কলাম প্যানেল, তারপর মিড প্যানেল, এগুলার যে ডিসটেন্সটা বলে এটা L/4 বলে, ঠিক আছে? আমাদের এরকম কোনো কিছু লেখা আছে, একটু দেখি। আমাদের কথা ওই যে এক্সট্রা টপ গুলা দেখছেন, এই যে এক্সট্রা টপ, এই যে কলামে বিমের ফেস থেকে L/3, আর এই যে ক্র্যাঙ্ক যেখান থেকে শুরু হয়েছে এটা হচ্ছে L/4 হিসাব করছে আর কি, ঠিক আছে? L/4, ঠিক আছে? তার মানে আমার এখানে দুইটা অপশন লাগতেছে, একটা হচ্ছে L/4 আর একটা হচ্ছে L/3। অনেক সময় অনেকে কি করে, এটা ইঞ্জিনিয়ারের উপর, অনেক সময় কি করে L/4 এক্সট্রা টপ গুলাকে L/4 দিয়ে অনেকে L/3 পর্যন্ত না দিয়ে 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 1 ফিট এরকম বাড়তি রাখে, ঠিক আছে? তো আমরা সেটা না করে আমি বলতেছি কি আমরা ক্র্যাঙ্ক বারটাকে ক্র্যাঙ্ক করব কততে, L/4 এ, আর এক্সট্রা টপ গুলাকে কাটবো L/3 তে এসে, ঠিক আছে? দুইটার জন্য দুইটা ভেরিয়েশন করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ওকে? তাহলে এখানে এটার জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে, যে আমাদের ডিভাইড করার জন্য কি লাগবে, এই যে স্ল্যাব বিমের ফেস থেকে বিমের ফেস পর্যন্ত একটা লাইন লাগবে, যেটা আমরা বিমের সময় করছিলাম। এখানে আমরা মাঝখানকে এগুলাকে ট্রিম করব, রডগুলাকে ট্রিম করব না। কেন? এই রডটা কন্টিনিউয়াস থাকবে। কেন ট্রিম করব না?
কারণ রড তো কন্টিনিউ থাকবে, তাহলে রডটাকে আমরা ট্রিম করব না, সেজন্য আমরা কি করে নিতে পারি, এখানে কিছু এরকম লাইন টেনে নিতে পারেন, অথবা আমি এটাকে কি আরেকটা অফসেট করে নিতে পারি, যে একটু দূরে করি, এটাকে একটু দূরে অফসেট করে নিলাম, নিচের দিকে একটা অফসেট করে নিলাম, তাহলে নিচের দিকেরটাকে আমি L/4 এ করবো, উপরেরটাকে L/3 তে ভাগ করবো এভাবে আর কি। ওকে, হ্যাঁ এটা যে কোনো দূরে করতে পারেন, এটা একটু দূরে, এটা আমরা পরে ডিলিট করে দিব, বিমে যেমন আমরা করছিলাম ঠিক সেম এটাকে ডিলিট করে যা, সেটা ডিভাইড করার সুবিধার জন্য কি রাখতেছি। ওকে, তারপরে মাঝখানে যেহেতু বিম থেকে বিম পর্যন্ত লাগবে, তাহলে মাঝখানে গুলোকে কি করে দিবেন, ট্রিম করে দিবেন, টিআর এন্টার করে কাটিং এজ নিব আমরা, কাটিং এজ নিয়ে এই যে বিমের, এটা হচ্ছে বিমের লাইন, এটা একটা বিমের লাইন, এরপরে এটা একটা বিমের লাইন, এটা একটা বিমের লাইন, তাহলে আমার দুইটার জন্য কিন্তু কাটিং এজ হয়ে গেছে। এরপর এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এই জায়গাটা ট্রিম করে দিলাম, এই জায়গাটা ট্রিম করলাম, এই জায়গাটা ট্রিম করলাম, এই জায়গাটা ট্রিম করলাম। এটা কেন করছি, কারণ আমি ডিভাইড করার সুবিধার জন্য, আমরা এইগুলাকে ডিভাইড করব না, ওইটাকে ডিভাইড করবো আর কি। ওকে, করে নেন একটু সাথে সাথে। তাহলে L/4 এগুলা কাউন্ট করবো প্রত্যেকে বিমের ফেস থেকে L/3, আর এই বিমের ফেস থেকে L/3, এই জন্য আমার এই যে লাইনগুলো থাকতে হবে বিম থেকে বিম পর্যন্ত ডিভাইড করার সুবিধাতে, ঠিক আছে। তো আমি এখানে কাটিং এজ যেটা ট্রিম করার জন্য যে কমান্ডটা ইউজ করছি সেটা হচ্ছে আমি এভাবে করছি, একটু ইয়া করি আর কি, এটাকে আমি একটু মুভ করি। তা আমার ট্রিম করতে হলে কোথায় ট্রিম করতে হবে, ট্রিম করতে হলে যে এই জায়গায় ট্রিম করতে হবে, এখানে যদি আমি একটা একটা ট্রিম করতে যাই অনেকবার ট্রিম করতে হবে, সেজন্য আমি এখানে ট্রিমের কাটিং এজটাকে কাজে লাগাচ্ছি, টিআর এন্টার করছি, এরপরে কাটিং এজ দিছি। কাটিং এজ মানে কি কোন 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 পর্যন্ত সে কেটে যাবে, তাহলে এটা এই যে বিমের লাইনটা একটা কাটিং এজ, এই পাশের বিমের লাইনটা একটা কাটিং এজ, এখানে এই বিমের লাইনটা একটা কাটিং এজ, এখানে এই বিমের লাইনটা একটা কাটিং এজ, আর এখানে তো আমি বিমের লাইন পর্যন্ত রাখছি, তাহলে এখানে কাটিং এজ দেওয়ার দরকার নাই। এরপর কাটিং এজ সিলেকশন শেষ করছি এন্টার দিয়ে, এরপর আমি যদি এখানে একবারে ক্লিক করে দুইটাই ট্রিম হয়ে যাচ্ছে, এখানে যদি একবারে ক্লিক করে তিন জায়গায় কি হয়ে যাচ্ছে, মানে যেখানে যেখানে দুই পাশে ট্রিম হয়ে যাচ্ছে। আদারওয়াইজ আপনি কাটিং এজ না করে করতে পারেন, আমার কাটিং এজ করতে হবে তো নেসেসারি না, তাই না। টিআর এন্টার করে এখানে একবার ট্রিম করবেন, এখানে একবার ট্রিম করবেন, আমি একটু ওই যে কাটিং এজটাকে বারবার দেখাই যাতে আপনাদের প্র্যাকটিসে থাকে, ভুলে না যান। তাই এখানে 4 বার ট্রিম করতে হচ্ছে, কাটিং এজ না করে আমি করতে পারতাম, কিন্তু স্ল্যাবটা যদি এরকম 6টা প্যানেল হয়, 6টা প্যানেল হলে তখন কি আপনাকে অনেকবার ট্রিম করতে হবে, সেই তখন আপনি কি কাটিং এজ ইউজ করতে পারেন, কাটিং এজ ইউজ করতে হবে নেসেসারি না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন কি করব, আমরা যে লাইনগুলোকে এখানে আঁকছি এগুলাকে আমরা ডিভাইড করব। ডিভাইড কমান্ড, ডিভাইডের শর্টকাট হচ্ছে ডিআইভ, অথবা আমরা ডট টুলবারে এটা হচ্ছে ডিভাইড কমান্ড, তাই না। ডিভাইড কমান্ডের জন্য আমরা DIV লিখে এন্টার করলাম, এরপরে এই যে উপরের লাইনটাকে সিলেক্ট করলাম, এরপরে এটাকে ভাগ করবো কি এক্সট্রা টপটা উপরের দিকে দেবো, সেজন্য এটাকে 3 ভাগে ভাগ করতেছি, 3, ঠিক আছে। আর নিচেরটাকে আমরা যে ক্র্যাং এর জন্য L/4 বলছিলাম, তাহলে আবার ডিভাইড কমান্ডে ঢুকবো, স্পেস বার চেপে অথবা DIV লিখে, আমরা যেটা একবার ডিভাইড কমান্ডে ঢুকছি তাহলে আবার DV লিখবো না, স্পেস বার চাপবো, এটা যাতে মনে থাকে, যেহেতু বারবার আমি এখানে 6 বার একই কমান্ড ইউজ করবো, আমরা DIV না লিখে স্পেস বার চেপেই ঢুকবো, এটাকে 4 ভাগ, এরপর আবার স্পেস বার চাপলাম, এটাকে সিলেক্ট করলাম, এটা 3 ভাগ, এরপর স্পেস বার চাপলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে 4 ভাগ, এইখানে স্পেস বার চাপলাম, এটাকে সিলেক্ট করলাম, উপরেরটাকে 3 ভাগ, স্পেস বার চাপলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে 4 ভাগ। যদি পয়েন্ট শো না করে কি কোথায় যেতে হবে, ডিভাইড করার পরে আমি ডিভাইড করছি কিন্তু এখানে যে পয়েন্ট শো করতেছে, পয়েন্ট যদি শো না করে কোথায় যেতে হবে, হ্যাঁ আমাদের পয়েন্ট স্টাইলে, ফরম্যাটে এসে পয়েন্ট স্টাইলে আসতে হবে, ঠিক আছে, পয়েন্ট স্টাইলে, ঠিক আছে। আসছে আপনারটা আপনি থাকেন, অথবা ইউটিলিটিতে পয়েন্ট স্টাইলে আসতে পারেন, আপনি ফরম্যাট থেকে আসতে পারেন, অথবা ইউটিলিটি যে এখানে হোম ট্যাবের ইউটিলিটি থেকেও পয়েন্ট স্টাইলে আসতে পারেন, ঠিক আছে। যে পয়েন্ট স্টাইল আমার যেমন অ্যাবসোলিউটটা 1 একটু ছোট দেখা যাচ্ছে, আমি এটা একটু বড় করি, 2 দিয়ে ওকে করলাম, এন্টার দিলাম। হ্যাঁ, উপরে সবগুলো যে আমরা এক্সট্রা টপের জন্য 3 করছি আর ক্র্যাং এর জন্য 4 করছি আর কি। ওকে, তো আমাদেরকে এখানে ক্র্যাং করতে হবে। দেখেন ক্র্যাং করব কিভাবে, আমি ক্র্যাং করার আগে আমি যদি বলি এখান থেকে আমরা এখান থেকে একটু কি
যে এনকারেজ লাইন দিব, তাই না? আমরা আগে উপরের গুলাকে দিয়ে নিতে পারি, কোনগুলোকে? এক্সট্রা টপকে। কিভাবে? আমি লাইন কমান্ডে আসবো, লাইন কমান্ডে আসার পরে এখান থেকে ট্র্যাক করব, তাই না? এই পয়েন্ট থেকে কোথায় ট্র্যাক করব? এই যে এখানে ট্র্যাক করে, এই যে আমি আর ওই যে আগের মতো বিমে প্রথম দিন যেটা দেখাচ্ছে এইভাবে দেখাচ্ছে, সেকেন্ড ডে যেভাবে করতেছে সেভাবে করতেছে। এখানে এসে আমি এটা সাপোজ 4 ইঞ্চ, আমি 4 ইঞ্চ দিলাম আর কি, যেহেতু আমি অলরেডি L/3 পর্যন্ত নিয়ে আসছি, তাই না? L/4 পর্যন্ত থাকার কথা, আমি কোথায় নিয়ে আসছি এটাকে? L/3 তে। অনেক সময় স্পান বড় হলে তখন L/3 ইউজ করে, আবার স্পান ছোট হলে তখন কি করে? L/4 ইউজ করে, ঠিক আছে? এখন যেটা দিচ্ছে এটা হচ্ছে কি? এটা দিচ্ছে অ্যাঙ্করেজ লাইন, একটু অ্যাঙ্করিং করার জন্য আর কি, কোনাকুনি, ঠিক আছে? 4 ট্যাব কত ডিগ্রি? 30, এন্টার। ওকে, তাহলে এখানে এই যে লাইনটা এঁকে দিছি। ওকে, ঠিক সেম এই পাশে এখান থেকে ওকে লাইন কমান্ড নিলাম, এখান থেকে এই পয়েন্ট থেকে ট্র্যাক করে নিচে এসে এই পাশে 4, আমি 4 6 যেটা হয় 4 ট্যাপ কত ডিগ্রি অ্যাঙ্গেল? 150 ট্যাপ করলাম। ওকে, ঠিক আছে না? এখন চাইলে আমি কি করতে পারি? এই দুটোকে এখান থেকে সিলেক্ট করে কপি করে এই যে এইটার সাপেক্ষে ধরে এইটার থেকে ট্র্যাক করে নিচে এসে বসা দিতে পারি, তাই না? পারি তো নাকি? অথবা পারপেন্ডিকুলার দিয়ে ট্র্যাক করতে পারতাম। তাই দুটো হয়ে গেছে। ঠিক সেম এখানে আমরা 3R এন্টার করে এই দুইটা জায়গাটা ট্রিম করে দিব। তাহলে আমার কি হয়ে গেছে? এটা এক্সট্রা টপ দুইটা হইলো, তাই না? এক্সট্রা টপ মাঝখানে, এক্সট্রা টপ কোথায়? মাঝখানে কাটা যাবে, ঠিক আছে? আমি আবার একটু রিপিট করতেছি, দেখেন এই জায়গায় রিপিট করতেছি। কি করছি? আমি প্রথমে একটা লাইন কমান্ডে ঢুকলাম, লাইন কমান্ডে ঢুকে এই যে L/3 তে যেটা ডিভাইড করছি ওই পয়েন্টে এসে এটাতে আসলাম। এই যে গ্রিন লাইনটা আসবে, কখন আসবে গ্রিন লাইন? আমার যদি এটা অন অফ থাকে তাহলে আসবে। অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং কিন্তু অন থাকতে হবে, এটা আবার মাথায় রাখবেন। আমি এই জন্য এগুলাকে কিন্তু আর দেখাচ্ছি না। কোনটা? অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন থাকতে হবে। অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং যদি অন না থাকে আপনি এখান থেকে ট্র্যাক করতে পারতেছেন, আমি এখান থেকে আমি ট্র্যাক করতে পারবো না। এই জন্য হ্যাঁ হ্যাঁ আসবে। আপনি আগে লাইন কমান্ডে ঢুকতে হবে, লাইন কমান্ডে ঢুকেন, কমান্ডে ঢুকেন নাই, কমান্ডে ঢুকে এই জায়গাটা আমি কিভাবে করছি এটা আবার এখানে রিপিট করে দেখাচ্ছি। এখানে লাইন কমান্ড নিলাম প্রথমে, এদিকে দেখেন আগে, তারপর করবেন, আগে দেখবেন যে যা প্রবলেম হয় সে দেখবেন। এই যে লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ডে নেওয়ার পরে অবশ্যই যে বলতেছে কি আপনার অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন থাকতে হবে। এরপর আমি মাউসটা এখানে আনছি, এখানে ক্লিক করব না, তাই না? কি করব? ওই পয়েন্ট থেকে ট্র্যাক করবে যে ট্র্যাকিং লাইন। এরপর এইটার উপরে এসে যখন ইন্টারসেক্ট করতেছে তখন ক্লিক করব। এই ক্লিক করার পরে আমার অটো মোড অফ আছে, অটো মোড অফ হইলে আমার এটা তো অবশ্যই বিম এদিকে, তাহলে এটার অ্যাঙ্করেজ লাইনটা এদিকে আসবে। তাহলে এখানে আমি 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি যেটা হোক সেটা দিব। আমি এখানে 4 ইঞ্চি দিচ্ছি। এরপরে ল্যান্ড দেওয়ার পরে ট্যাব দিয়ে কোথায় যেতে হবে? অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেলটা আমরা এখানে 30 ডিগ্রি দিচ্ছি, অনেকে 45 ডিগ্রি দেয়। আমি তো এটা একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনা করে না। ফিল্ডও কি ফিল্ডে করবে একটু সামান্য একটু একটু হালকা কি এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত হয় আর কি। 30 এন্টার করলাম। আপনি আপনি 30 দিয়েছেন এই জায়গায়, এই যে এদিক থেকে হলে 150 দিতে হবে, বুঝেন নাই? এখানকার তাদের 30 দিলে কোন দিকে আসেন? কোন দিকে? 150 দিলে এদিকে চলে আসে স্যার। কোনটাতে? এটাতে 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 150 দিলে ওইদিকে আসবে। এখানে তো 30 হবে। এই যে আমি কোন দিকে এটাতে দিচ্ছি, এটাতে কত ডিগ্রি অ্যাঙ্গেল দিব? এখান থেকে হচ্ছে আমি যখন দিচ্ছি এখান থেকে এদিকে আনতে হবে, তাহলে এখান থেকে তো এটা এক্স এর এখান থেকে কাউন্ট করে, এখানে 30। যখন আমি এটাতে দিচ্ছি, এটাতে দিছি, এটাতে যখন এটাতে দিছি, এটাতে অ্যাঙ্গেল কাউন্ট করবে কোথা থেকে? এখান থেকে। এখানে তখন 150 দিতে হবে। ডানে হইলে 30, বামে হইলে 150। বুঝতে পারছেন? যেমন এটাতে আমি 30 দিছি, কিন্তু আমি যখন এটাতে আসবো, এই যে এখানে এখান থেকে এসে ট্র্যাক করলাম, এখন কত ডিগ্রি অ্যাঙ্গেল দিতে হবে? 150। এই যে দেখেন কাউন্ট করতেছে কোথেকে? এখান থেকে এখানে। তাহলে আমার এটার সাথে 30 ডিগ্রি ওকে, সমস্যা নাই। কিন্তু আমার এখানে ডাইনামিক ইনপুট মোড দিতে হবে তো 150। বুঝতে পারছেন? তাহলে ওই দিকেরটা এদিক থেকে আসতেছি, এখান থেকে কাউন্ট করতেছে 30 দিচ্ছি, কিন্তু যখন আমি এই পাশ থেকে এদিকে আসতেছি তখন অ্যাঙ্গেল দিচ্ছে ডাইনামিক ইনপুট মোডে এখানে দিতে হবে, ঠিক আছে? সেজন্য 150 দিতে হবে। ওকে, আমি 4 দিলাম, ট্যাব দিলাম, 150 এন্টার করলাম, ঠিক আছে না? এখানে L/3 কখনো L/4 করব, এটাতে ইউজ এক্সট্রা টপ, এটা এক্সট্রা টপের কথা বলতেছি। as L/3 where clear span is greater than 15 feet,
ঠিক আছে। আবার বলছে ইউজ এক্সট্রা টপ অ্যাজ L/4 হোয়ার ক্লিয়ার স্প্যান ইজ লেস দ্যান 15 ফিট। এটা একটা প্রভিশন, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লাগে হচ্ছে L/4 পর্যন্ত। ঠিক আছে, তো স্প্যান যদি বেশি হয়, যেহেতু স্প্যান 15 ফিটের বেশি হয়ে গেছে, তাহলে মাঝখানে কি এটা বেন্ডিং তো L/4 পর্যন্ত হবে, তারপর আমরা কি L/3 পর্যন্ত এটা দেওয়ার ব্যাপারে বলে আর কি। L/3 মানে বেশি দিতে হয়, রড বেশি দৈর্ঘ্য, তাই না? একটাকে 4 ভাগ করলে 10 কে 4 ভাগ করলে 2.5 ফিট হয়, 3 ভাগ করলে কত হয়? 3.33 ফিট হয়, তাই না? তাহলে এটা হচ্ছে এখানকার প্রেফারেন্স দিছে আর কি। ঠিক আছে, প্রেফারেন্স। ওকে, মানে আমরা এই জন্য বললাম একটু স্প্যান লেন্থ এটা হইলে আপনি এটা প্রেফার করতে পারেন যে আমরা যে ডিরেকশনে দিচ্ছি ওই ডিরেকশনের লেন্থ যদি কত হয়, ফিল্ডে গিয়ে 15 ফিটের বেশি পান, তখন আপনি L/3 দিতে পারেন। এখন অনেকে কি করে, এখন ম্যাক্সিমাম সবাই কি করে L/3 দিয়ে দেয়, মানে 15 ফিট 12 ফিট 10 ফিট দেখে না, কি করে দেয়, যেমন এখানে প্রোভাইড করছে যে L/3, এখানে আছে কত স্প্যান কত 10 ফিট 10 ইঞ্চি, তাহলে বলে দিছে কত L/3 পর্যন্ত দেওয়ার জন্য, তাহলে আপনাকে কতই দিতে হবে, এক্সট্রা টপটা L/3 দিতে হবে। বুঝতে পারছেন? এইটার ব্যাপারে কি যদি বলে দেয় ইন কেস, তো এই জিনিসটা এখানে ইনফরমেশনে যদি ওইটাই থাকে আপনাকে ওইটাই দিতে হবে। ওকে, হ্যাঁ কি আসে না? আচ্ছা, একটু খেয়াল করেন, এটা অনেকের প্রবলেম থাকতে পারে, আর অনেকের হয়তো সরাসরি দেখেন উনি বলছে আমি যখন লাইন কমান্ডে ঢুকতেছি, এখানে লাইন কমান্ডে যখন ঢুকতেছি আমি এই যে পয়েন্টটাকে স্ন্যাপ করতে পারতেছি, কিন্তু আপনার এই যে নোড নামের একটা অপশন আসছে দেখছেন, এখানে কি পয়েন্টকে এখানে কি বলে, নোড বলে, নোড পয়েন্ট। তো এই নোডটাকে স্ন্যাপ করতেছে, আর এরপরে এই যে লাইন আসতেছে এটা হচ্ছে ট্র্যাক করতেছে। তাহলে আপনাকে কি করতেছে না, ওই যে নোড পয়েন্টটাকে স্ন্যাপ করতেছে না। আর স্ন্যাপ কখন করবে? অবজেক্ট স্ন্যাপে যদি অন থাকে। অবজেক্ট স্ন্যাপে আপনার নোডটা অন নাই, এই যে অবজেক্ট স্ন্যাপে আসেন, অবজেক্ট স্ন্যাপে এসে দেখবেন আপনার এই নোডটা অফ আছে, নোড পয়েন্ট। অবজেক্ট স্ন্যাপে আসছেন, এই যে অবজেক্ট স্ন্যাপের এই যে সেটিংস আসবেন আর কি, অবজেক্ট স্ন্যাপের এখানে সেটিংস আমি বলছিলাম যে আমরা ইন এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার পয়েন্ট, জিওমেট্রিক সেন্টার এগুলো অলরেডি আলোচনা করছি। আমি কোয়াড্রেন্ট পয়েন্টটাও পাইছি সার্কেলের ক্ষেত্রে। এই যে নোড হচ্ছে পয়েন্টগুলা, পয়েন্টগুলোকে কি বলে এখানে নোড। আপনার এই নোডটা ঠিক দেয়া থাকতে হবে, ঠিক আছে? এখন এটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ, তাহলে অবজেক্ট স্ন্যাপে আপনার নোড পয়েন্টটা অফ ছিল। ওকে, তো ঠিক সেম আমরা একটা করার পরে বাকিটা আমরা কি না একে কপি করে বসাতে পারি। কিভাবে কপি করে বসাতে পারি? এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে কপি করে আমি এখান থেকে দেখেন, এখান থেকে সরাসরি পারপেন্ডিকুলারে ট্র্যাক করতেছে, তাই না? পারপেন্ডিকুলারে ট্র্যাক করে বসা দিলাম। এরপরে এখান থেকে এখানে পারপেন্ডিকুলারে ট্র্যাক করলে হবে? হ্যাঁ, হবে না। কেন? ওই দুটো হবে না। কেন হবে না? কারণ ওটা স্প্যান লেন্থ তো সেম না। ঠিক আছে, এটা দেখেন আমার এটা একটা বসতেছে, ঠিক আছে, একটা ঠিক জায়গায় বসছে, কিন্তু অন্যটা কি ঠিক জায়গায় বসছে? দূরে বসছে। কেন বসছে? ওই যে এটার স্প্যান লেন্থ আর এটার স্প্যান লেন্থ কি একই না। এই কারণে কি করবেন, মানে আমরা সাধারণত আমি এভাবে প্রেফার করি একদিকেরটা একবারে করবেন, মানে এই পাশেরটা ডিলিট করলাম আমি। যখন বসাবেন এটাকে সিলেক্ট করে আমি এটাকে ডিলিট করলাম, এটা তো আমি অলরেডি এঁকে ফেলছি, তাই না? যখন আপনি এখানে বসাবেন এই যে এখান থেকে একটাকে কপি করবেন, সি ও এক পাশেরটা কপি করে এই পয়েন্টে ধরবেন, এরপরে এখান থেকে এসে এই পয়েন্টে ট্র্যাক করে এটাতে একটা দিবেন, ট্র্যাক করে এটাতে একটা দিবেন, তাই না? এভাবে আরো যদি থাকে ওখানে দিয়ে দিবেন এক ডিরেকশনেরটা। পরের বার এখান থেকে একটা নিবেন, কপি করে এই পয়েন্টে ধরবেন, ওই যে পয়েন্টে এটা দিচ্ছেন ওই পয়েন্টে ধরবেন, এরপরে এই পয়েন্ট থেকে ট্র্যাক করে এসে এই পয়েন্টটা একটা দিয়ে দিবেন, এই পয়েন্টটা একটা দিয়ে দিবেন। ওকে, তারপরে বাকি দুইটা ইয়ার মাঝখানের জায়গাটা ট্রিম করে দিবেন, ঠিক আছে? কপি সেম জিনিস ইউজ করতেছি আমরা এখানে। কপি তারপরে ইয়াগুলোকে কিভাবে ইউজ করলে আপনার সুবিধা হয় সেটা আপনাকে বুঝতে হবে কি। ওকে, তাহলে দেখেন আমরা এখানে ক্র্যাঙ্ক বার, এই যে উপরের ক্র্যাঙ্ক গুলা আকাশ দেখে ফেলছে অলরেডি। এখন আমরা এক্সট্রা টপ গুলা দেখছি, এখন L/4 এ কি করব? ক্র্যাঙ্ক করব। L/4 এ ক্র্যাঙ্ক করার জন্য কি করবেন? এই যে নিচ থেকে আমি কি করব, এই যে এখানে আমার L/4, তাহলে L/4 এটা এখান থেকে এসে এখান থেকে ক্র্যাঙ্ক হয়ে ওখান থেকে L/4 থেকে ক্র্যাঙ্ক হয়ে উপরে উঠবে, ঠিক আছে? কি করব আমরা? L/4 থেকে ক্র্যাঙ্ক হয়ে উপরে উঠাবো, L/4 থেকে ক্র্যাঙ্ক হয়ে ওই পয়েন্ট থেকে ক্র্যাঙ্ক করে উপরে উঠাবো, ঠিক আছে? হ্যাঁ, আর করেন, শেষ করেন।
মানে একটা করতে পারলে তো ওগুলো কপি করা, জাস্ট কপি করে ট্রিম করে দাও। আমরা এখন এই যে আমি এখানে একটা একে দেখাইছি, একটা একে দেখছি, তারপর তো কপি করছি, পারার কথা আর কি। সাপোজ এখানে আমি একটা এঁকে ফেলছি, ঠিক আছে, আমি আমি নিচেরটা একটু করি, তারপরে ওটা দেখাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। দেন একটু আগে খেয়াল করেন এদিকে, এই যে আমি লাইন কমান্ডে নিলাম, আমি কি করব, প্রথমে এখান থেকে এসে এখানে এসে যে ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করার পরে এখানে আমরা সাধারণত আমাদেরকে কি এটা এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে যায়, হ্যাঁ, ক্র্যাঙ্ক বার 45 ডিগ্রিতে, মানে ক্র্যাঙ্ক হয় হচ্ছে 45, এখান থেকে 45 এ। এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা যদি এখান থেকে যে এটাকে দিলাম, এখানে যদি আমি 45টা দিয়ে রাখি, এখান থেকে আমি এই বরাবর কোন স্ন্যাপিং করতেছে না, এক্ষেত্রে আমাকে এই যে 40 একটু বড় করে একটু বেশি এনে তারপর ট্যাব দিয়ে 45, মানে ওইদিকে কত হবে, অ্যাঙ্গেল তো এই দিক থেকে 45, কিন্তু অপোজিট দিক থেকে কত 135, এন্টার দিলাম। ওকে, 135 এন্টার দেওয়ার পরে এখানে আমি এই জায়গাটা ট্রিম করলাম, ঠিক আছে না। এখন আমার আবার কি করতে হবে, এইখান থেকে উঠে এদিকে আসতে হবে একটা, তাই না। এখানে যে লাইন কমান্ড নিলাম, এই পয়েন্টে থেকে এখানে সরাসরি ট্র্যাক করলাম, এরপর এদিকে এসে একটু বড় করে রাখলাম, মানে ওই পরের লাইনের উপরে চলে আসছি, তাই না। উপর আসার পরে লেন্থ আমি দিচ্ছি না আর কি, কত লেন্থ আমি জানি না, এখানে আমরা শুধুমাত্র একটু উপরে গেলে তারপর ট্রিম করে দিলে হবে। এরপর ট্যাব দিব, এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল 45, এন্টার দিলাম, চিয়ার এন্টার করলাম। এরপরে কোনটা ট্রিম করতে হবে, মাঝখানেরটা ট্রিম করে দেবো, তাই না। এখানে এই যে দুইটা এখানে ট্রায়াঙ্গেল এর জন্য মাঝখানেরটা ট্রিম হবে, আর এই পাশেরটা ট্রিম হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এখানের জন্য এদিক থেকে 45 হলো, দিক থেকে 135। হ্যাঁ, এখন এই যে এটা দেখেন, আমি এই একটা জায়গাকে কিভাবে অন্য জায়গায় কপি করে বসাবো, যেমন আমি এটাকে কপি করে বসাতে যাচ্ছি, ঠিক আছে। এই যে কপি সি ও দিলাম, ওকে, বেস পয়েন্ট দিচ্ছি কাকে, আমি যদি এটাকে বেস পয়েন্ট দিই, দেখেন এটা, তাই না, এটাকে বেস পয়েন্ট দিলাম, তাহলে আমি এখানে সরাসরি বসা দিতে পারতেছি না, এটাতে বেস পয়েন্ট আর আছে, ওইদিকে নাই। ওকে, তারপর আবার যখন আমি এটাকে সিলেক্ট করব, কপি করব, এরপর এটা হচ্ছে এর নিচের নোট পয়েন্ট গুলো বেস পয়েন্ট, এখান থেকে ধরে আমাকে আর ওই যে 45 35 এরকম করতে হচ্ছে না, জাস্ট কপি করে কি বসাই দিচ্ছি, তাই না। তাহলে ইজিলি কি আমার দুই সবগুলা হয়ে গেল। এরপরে ট্রিম করতে হবে কোথায় কোথায়, এটা যেহেতু ক্র্যাঙ্ক বার এখানে থাকবে টপে, ওটা ওই বরাবর এসে নিচে নামবে, এরপর আসবে, এরপর এখান থেকে উপরে উঠবে, এরপরে এরপরে যাবে, এরপর এখানে যাবে, তাহলে মাঝখানে এই জায়গাগুলো আমার কি করতে হবে, ট্রিম করতে হবে, তাই না। মাঝখানে দুই ক্র্যাঙ্ক এর নিচেরটা, মানে বিম যেখানে আছে সেখানে হচ্ছে ট্রিম করতে হবে নিচে, টিআর এন্টার করলাম, এটাকে ট্রিম করে দিলাম, এখানে ট্রিম, এখানে ট্রিম, এখানেও ট্রিম, এখানেও ট্রিম। ওকে, হ্যাঁ, ওই যে এটার জন্য নিচেরটা, আর উপরের গুলোর জন্য উপরেরটা ধরবেন, উপরেরটা কপি করার সময় উপরেরটাকে বেস পয়েন্ট ধরবেন, যেহেতু এটার থেকে কপি করে এখানে বসাবেন। হ্যাঁ, কি, আচ্ছা আমি একটু আগে ট্রিম করে দিই, আর তারপর আসছে যে ট্রিম করলাম, এখানে আমি শেষ করে আগে, এই যে ট্রিম, এখানে ট্রিম, এটা ট্রিম, কলামের এখানে নিচে নিচে, এখানে উপরে, এখানে নিচে, ঠিক আছে। তাহলে আমার পুরোটা কি কমপ্লিট হয়ে গেছে, তাই না। ওকে, অনেক কষ্ট করে এখানে এই একটাকে সিলেক্ট করার জন্য এভাবে ক্রসিং দিচ্ছেন, তাই না, কষ্ট হচ্ছে। তো এটা ক্রস আমরা সিলেকশনের জন্য প্রসেস দেখছিলাম, একটা হচ্ছে এই ক্রসিং, আর একটা হচ্ছে এই ক্রসিং। এই দেখেন, এটা যদি আপনি এই ক্ষেত্রে যদি লেফট সিলেকশন না করে রাইট সিলেকশন করেন তাহলে ইজি, মানে এই যে ক্লিক করে ডানে আনছি মাউস, তাহলে তখন কি হবে, বক্সের মধ্যে যে ঢুকবে সেই সিলেক্টেড হবে। আর যদি আপনি যদি এভাবে আসেন, সে টাচ করলে সিলেক্ট করবে, এই যে ওটাকে সিলেক্ট করে ফেলছে, ঠিক আছে। এটা তো অবশ্যই সমস্যা, আমার তো এটাকে কপি করবো না, আমি কপি করবো কাকে, যাকে কপি করবো তাকে সিলেক্ট করবো, ঠিক আছে। আপনি এখন করতেছেন, এটাকে সিলেক্ট করতে গিয়ে অনেক কষ্ট করে এখানে আসতেছেন, তো এই ক্ষেত্রে দুইটাকে এভাবে ওই দিক থেকে না করে এভাবে ইজিলি সিলেক্ট করতে পারবেন। ওকে, বলেন কি, ক্র্যাঙ্কটাকে, তাই না। এখানে চাইলে আপনি একটু আরেকটা বুদ্ধি করতে পারেন, আমি একটু কন্ট্রোল জেড দিচ্ছি, পিছনে আসছে আর কি, কন্ট্রোল জেড দিয়ে ট্রিম করি না, হ্যাঁ ট্রিম, এটা আরেকটা ট্রিম বাকি আছে, আরেকটা ট্রিম বাকি আছে। এই অবস্থায় আছি, সাপোজ, সরি আমি আবার ওইদিকে গেছি, বেশি গেছি, কন্ট্রোল ওয়াই,
তো এখানে এখানে একটা প্রসেস আমি ফলো করতে বলছি কি, সাপোজ এখানে আমি এই লাইনটাকে এঁকে নিলাম, এখান থেকে এই পর্যন্ত ট্যাব দিয়ে এখানে হবে 45, তাই না? তো এরপরে কি করবেন, এটাকে সিলেক্ট করে সিও কপি করে আমরা কোন পয়েন্ট, অবশ্যই নোট পয়েন্ট বরাবর রাখবেন। নোট পয়েন্টটাকে আপনি কি রাখবেন, বেস পয়েন্ট রাখবেন। নেট পয়েন্টে বেস পয়েন্ট রাখলে আপনি জাস্ট এখানে নোট পয়েন্ট বরাবর বসাই দিলে হবে, এখানে একটা এখানে একটা। ওকে, তারপরে এই পাশেরটাকে এটাকে ট্রিম করে নিব। ট্রিম না করলে সমস্যা না, ট্রিম করা ছাড়া আমি ট্রিম করব না এখন। ট্রিম না করে যে প্রসেসটা সেটা দেখানোর জন্য আমি এটা করতেছি মেইনলি। সিও এন্টার করলাম, বেস পয়েন্ট দিব, এটা এখান থেকে এখানে দিলাম, এখান থেকে এখানে দিলাম। ওকে, এখন অনেকে কি হচ্ছে, এটাকে কোথায় ট্রিম করতে করতে অনেক অসুবিধা হচ্ছিল না। এখন আমি এখানে কি করতে পারি, এখানে আমি পলিলাইন কমান্ড ইউজ করতে পারি। পলিলাইন কমান্ডে আসলাম, পলিলাইন কমান্ডে এসে আমার ক্র্যাঙ্ক বার শুরু হবে তো উপরেরটা থেকে, তাই না? টপে থাকবে, তাহলে এখান থেকে এই পয়েন্টে আসবো, এরপরে এখানে আসবো, এরপরে এই জায়গায় আসবো, এরপরে এই যে উপরে গিয়ে এখানে আসবো, এরপরে এই জায়গায় আসবো, এরপরে এখানে আসতে হবে আমাকে, এরপরে এখানে আসবো, এখানে যাব। আমি জাস্ট ওখানে ট্রিম না করে কি করতেছি, এখন এটাকে সরাসরি একটা পলিলাইন এঁকে দিচ্ছি। এখানে আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম। ওকে, এখানে আসলাম। এখন আগের যেগুলো আছে এগুলোকে ডিলিট করতে হবে না? হ্যাঁ, পলিলাইনটা তো আছে, আগেরগুলো আপনি চাইলে এখন এই যে আমার এই জায়গায় আর এই যে নিচের এটা দুইটা জায়গায় সিলেক্ট করছি, ডিলিট করে দিলাম। দেখেন আমার এটা থেকে গেছে, যেটা এক্সট্রা আছে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এক্সট্রা আছে এটাকে সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। আমার ক্র্যাঙ্কটা কে গেছে। এটা একটা প্রজেক্ট ট্রিম করতে যদি অসুবিধা হয় তখন আপনি ওই বরাবর পলিলাইন এঁকে দিলে কি সুবিধা। ওকে, বুঝতে পারছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে আরেকটু যে আমি যেটা করছি, কন্ট্রোল জেড দিয়ে একটু, কন্ট্রোল জেড। ওকে, এতটুকু তো আছে। এখানে যদি কেউ যদি এরকম করতেন যে এই দুইটা লাইনকে অন্য একটা লেয়ার রাখতেন, তাহলে সিলেক্ট করাটা আরেকটু ইজি হইতো। মানে কি, মানে আপনার এই দুইটা, শুধুমাত্র এই দুইটা লাইনকে যেগুলোকে আমি ট্রিম করছি, এই দুইটা যদি অন্য লাইনে অন্য লেয়ারে থাকতো, সাপোজ আমি এটাকে অন্য লেয়ার রাখছিলাম, ঠিক আছে? ওই যে পলিলাইন যেটা আসছে ওটা কোন লেয়ার রাখছি, ওটা আমার রডের লেয়ার রাখছি। তাহলে এই দুইটাকে সিলেক্ট করা ইজি হওয়া মানে কি, আমি চাইলে এখানে সিলেকশনের জন্য কি কি পদ্ধতি ইউজ করছি, একটা হচ্ছে এখানে সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার দিতে পারি। কারণ কাকে সিলেক্ট করছে, সে শুধু ওই দুইটা লাইনকে, তাই না? তাহলে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে? তার মানে আগের লাইনগুলোকে আমি কি করে রাখছিলাম, ওই যে অন্য একটা লেয়ার, এমন একটা লেয়ার রাখছি যাতে পরবর্তী ডিলিট করতে সুবিধা হয়। নাহলে একই লেয়ারে হলে কি এভাবে করা যায় না। আবার এই যে লাইনগুলো আছে এগুলো আপনি ওই লেয়ার রাখতে পারতেন, ঠিক আছে, যদি ডিলিট করতে আপনার অসুবিধা মনে হয় আর কি। কিন্তু ডিলিট করতে অ্যাকচুয়ালি অসুবিধা হওয়ার কথা না। কেন অসুবিধা হওয়ার কথা না? কারণ আপনি যদি ক্র্যাঙ্ক বারটা বুঝেন, ক্র্যাঙ্ক বারের ক্ষেত্রে কি হয়, ক্র্যাঙ্ক বারের ক্ষেত্রে মাঝখানের অংশ এটা শুধুমাত্র ক্র্যাঙ্ক না, তাহলে এটাতে সিলেক্ট করবেন আর এটার নিচে ধরবেন, তাহলে এই দুইটাকে ধরলে বুঝতে পারবেন আপনার কি ওটা পলিলাইন ছাড়া থাকবে, ঠিক আছে? তখন ডিলিট করতে পারবেন। আর এটা যেহেতু এটা এক্সট্রা বের হয়ে আছে, তাহলে যেটা বের হয়ে আছে ওটাকে সিলেক্ট করবেন। বুঝতে পারছে? দুইটা প্রসেস আপনি ফলো করতে পারেন। এইখানে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম, এরপরে পলিলাইন আঁকার পরে পলিলাইন আঁকলে আরেকটা সুবিধা, তারা একটা অবজেক্ট হয়ে যায়, ঠিক আছে? পাবেন তো নাকি? তাহলে ওই যেটা এই ডিরেকশনে হলে তখন কি করবেন, আবার ওই ডিরেকশনে এই ডিরেকশনে করতে হবে আর কি। এই ডিরেকশনে একটা লাইন নিয়ে এখান থেকে একটা লাইন এঁকে নেবেন আগের মতো। এখানে বলছিলাম কি মিডল টু মিডল নাও হইতে পারে, এটাকে আসবেন সবসময় ওই পয়েন্ট থেকে এখানে পারপেন্ডিকুলার, তাহলে সে সোজা থাকবে আর কি। কারণ এই যে দেখেন এখানে বিমটা এই পাশে আছে, এখানে বিমটা ওই পাশে আছে, তার কারণে ওইটা মিড পয়েন্ট নাও হইতে পারে আর কি। এখানেও ঠিক সেম ও এন্টার করে 5 ইঞ্চি হইলে 5 ইঞ্চি, এখান থেকে একটা, এখানে আরেকটা, উপরে একটা, নিচে, ঠিক সেম প্রসেস আবার ফলো করবেন। আবার এখান থেকে আপনি আরেকটা নিয়ে একটু দূরে করবেন, আবার এখান থেকে নিয়ে একটু দূরে দিলাম। ওকে, তাহলে আমি ওইটা এখান থেকে এদিকে যাব, এদিকে এক্সট্রা টপ থাকবে, এখানে ক্র্যাঙ্ক বার এদিকে থাকবে, তাহলে এখানটাতে আমি এক্সট্রা টপের হিসাব করবো, এটাতে ক্র্যাঙ্ক এরটা হিসাব করবো। তার আগে এগুলাকে কি করে নেবেন, ট্রিম করে নেবেন, তাই না? এই জায়গায়
এখানে এখানে একই প্রসেস, এখানে তো দুইটা আছে শুধুমাত্র, আমার মাঝখানে ট্রিম করে দিলে হচ্ছে। আবার ডিভাইড কমান্ডে ঢুকবেন, ডিভাইড কমান্ডের শর্টকাট ডিআর ভি লিখে এন্টার করলাম, এটাকে সিলেক্ট করলাম, উপরের দিকে আমি ক্র্যাঙ্কটা দিব সেজন্য L/3 আর নিচেরটাতে L/4 রাখবো। ওকে, এইটাতে ডিভাইড কমান্ডে যাবো, এখানে উপরেরটাতে ক্র্যাঙ্ক দিব সেজন্য L/3, নিচেরটাতে L/4। ওকে, ঠিক সেম এখানে কি করব, এই লাইন কমান্ড নিয়ে এখান থেকে ট্র্যাক করে এই পয়েন্টে আসবো, এখান থেকে এই পাশে যাব, তাই না? এই পাশে গিয়ে এখানে হবে 4 ট্যাব কত ডিগ্রি, কত ডিগ্রি দিবেন বলুন তো এখন? হ্যাঁ 30, কিন্তু উপরের থেকে, কিন্তু অ্যাঙ্গেল কাউন্ট করতেছে কোথা থেকে? 30 তো হচ্ছে এদিক থেকে, তাহলে অ্যাঙ্গেল কাউন্ট তো করতেছে এদিক থেকে 150। আরে 90, এখান থেকে এটাতে 90 থেকে 30 গেলে কত? 60। আপনি 45 দিতে পারেন, এটা এত ইয়া না আর কি, ঠিক আছে? মনে রাখতে হবে কোন কোন দিকের অ্যাঙ্গেলটা হিসাব করতেছেন। আমি তো এখান থেকে এদিকে যাচ্ছি, তাহলে অ্যাঙ্গেল আমরা তো রডটা আছে এ বরাবর যাওয়ার কথা, তাহলে ওখান থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করতেছি, তাহলে কিন্তু ডাইনামিক ইনপুটমেন্টে কাউন্ট করে করতে গিয়ে হরিজন্টাল থেকে, তাহলে এদিক থেকে যদি 30 হয় এদিক থেকে কত হবে? 60 হবে, এটা যাতে ভুল না হয় আর কি। ঠিক সেম এখানে এসে এই পয়েন্ট থেকে এসে এখানে ট্র্যাক করে কোন দিকে আসতে হবে? এদিকে। এখানে কত ডিগ্রি দিতে হবে? হ্যাঁ এখানে এখানে দেখেন আমি বলছি কি, রডটা যেদিকে আছে, এই রডটা এদিকে আছে, এখান থেকে এদিকে 30, তাহলে কাউন্ট করতেছে তো এদিক থেকে, তাহলে কত হবে এখানে? এখানেও 60, তাই না? এখানেও ট্যাব দিয়ে 60 এন্টার দিলাম, এখানে দুইটার ক্ষেত্রে এই ডিরেকশনে দুইটার ক্ষেত্রে 60, এরপরে 3 আর এন্টার করে এটা ট্রিম করে দিলাম। ওকে, এরপরে কি করবেন, এখান থেকে সিলেক্ট করে কপি করে এটাকে বেস পয়েন্ট ধরে এটাতে একটা বসাই দিবেন। এরপরে আমি আর না আঁকার জন্য আর কি এটাকে সিলেক্ট করে কপি করে এটাকে বেস পয়েন্ট ধরে এখানে বসাই দিলাম। ওকে, বাকিটা এখানে ট্রিম করে দিব। এরপরে দুইটাকে সিলেক্ট করে একসাথে আমি ওখানে দুইটাই বসাইতে পারতাম আর কি, তো আমরা অথবা সিলেক্ট করে ইয়ে করে দিবেন, এখানে কপি করে এখান থেকে ধরে পারপেন্ডিকুলার দিয়ে ট্র্যাক করে বসাই দিয়ে বাকিটা ট্রিম করে দিবেন। খুব ইজি প্রসেস। এইখানে আমি যেটা বলছিলাম কি, এই জায়গায় আপনি এই দুইটাকে প্রথমে অন্য লেয়ারে নিতে পারেন সিলেকশনের সুবিধার্থে। এসে সাপোজ আমি এমন একটা লেয়ারে নিয়ে গেলাম, ওই লেয়ারে অন্য কোনো কিছু নাই, ধরে নিলাম আর কি অন্য কিছু থাকবে না, এরকম কিছু, ঠিক আছে? নিয়ে গেলাম। এরপর আমরা কি করব, এখানে ক্র্যাঙ্কটা আঁকবো, এখান থেকে এসে এখানে আসবো। কোন দিকে যাবে ক্র্যাঙ্ক? ক্র্যাঙ্ক এখান থেকে এদিকে যাবে না এদিকে আসবে? হ্যাঁ কোন পাশে? হ্যাঁ এদিকে আসবে, ক্র্যাঙ্ক এদিকে আসবে, ক্র্যাঙ্ক এদিকে। কেন? এই যে বিম তো এই পাশে, যেদিকে বিম সেদিকে লাইনটা আসবে, ওদিকে তো ক্র্যাঙ্ক হবে না, মাঝখানে তো হচ্ছে নিচে থাকবে, মাঝখানে এখানে ক্র্যাঙ্ক হয়ে নিচে নামবে, ঠিক আছে? তার মানে এখান থেকে এই পাশে আসবে। ওকে, বুঝতে অসুবিধা নাকি? এখান থেকে করে এসে এই যে এখান থেকে এসে আমি এদিকে আসবো, এই যে এসে এখন আমি যদি 45 ডিগ্রি ওই যে ট্র্যাকিং করে রাখছি, আপনাকে আগে অ্যাঙ্গেল দিতে হইতো না? এখন আমি কি করছি এখানে দেখে, এই যে একটা গ্রিন লাইন আসতেছে, দেখতেছেন গ্রিন লাইনটা কেন আসতেছে? হ্যাঁ, পোলার ট্র্যাকিং অন করছে, যে পোলার ট্র্যাকিং অন করছি, এখানে পোলার ট্র্যাকিং এখানে 45 ডিগ্রি দিয়ে দিছে, অ্যাঙ্গেল না দেওয়ার জন্য এটা করছি। পোলার ট্র্যাকিং অন করছি, দেখেন এখন 45 এ যে ট্র্যাক করতেছে, এখন আমার অ্যাঙ্গেলও দিতে হবে না, কিছু দিতে হবে না, আমি জাস্ট ক্লিক করব, ঠিক আছে? এরপরে আবার যখন এখানে আসবো, লাইন কমান্ডে ঢুকলাম, আবার এখান থেকে এসে ট্র্যাক করলাম, এখান থেকে কোন দিকে? এদিকে যেতে হবে, তাই না? এখানে আমি 45 ডিগ্রিতে ট্র্যাক করব, শুধু ট্র্যাকিং কই ট্র্যাক করে না কেন? অফ করে দিছি, অফ করে নেই। হ্যাঁ, এখানে হচ্ছে 135 এ করার কথা, 135 এ করতেছে না কেন? করতেছে না বলেন তো? হ্যাঁ 45 এরটা তো 35 এ থাকার কথা, 135 থাকার কথা। আমরা একটু সেটিংস দেখে আসি। এই যে 45, তারপর 270 গেছে, 135 না। আমরা যদি এটা একটু সেটিংস দেখে আসি, এটা ডিএস, তাই না? ড্রাফটিং সেটিং এর জন্য ডিএস এন্টার করতে হবে। পোলার ট্র্যাকিং আসলাম, এই যে ইনক্রিমেন্টাল অ্যাঙ্গেল 135 দিয়ে আছে, অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ছিল 45, ঠিক আছে? ইনক্রিমেন্টাল অ্যাঙ্গেল কত করা আছে? 135 করা আছে, সেজন্য এটা আসতেছিল না আর কি। আমরা 135 পাবো। আমি এখন যদি একটু দেখি এখন আসে কিনা। এখানে আসলাম, এখান থেকে এটাতে ট্র্যাক করলাম, এরপরে যে 45 আসতেছে, তাই না? 135 মানে প্রতি 45
পরপর সে ট্র্যাক করবে, 45-এ করছে, 90-তে করবে, 135-ও করবে, ঠিক আছে। এরপরে আমি জাস্ট ক্লিক করে দিলাম, ট্র্যাক আর কোনো ল্যান্ডও দিচ্ছি না, কোনো অ্যাঙ্গেলও দিচ্ছি না, ট্র্যাক করে জাস্ট ক্লিক করে দিলাম। ওকে, তাহলে ঠিক সেম এভাবে কি করে নেবেন, প্রথমে এটাকে সিলেক্ট করে কপি করে এইটা পয়েন্টটাকে বেস পয়েন্ট ধরবেন, এই বেস পয়েন্ট ধরে এই পয়েন্ট একটা বসায় দিবেন, আবার এটাকে সিলেক্ট করে, আমি ইজি করার জন্য এই কপি ব্যাপারটা দেখাচ্ছি, কেউ যদি আঁকাটা প্রেফার করেন দুই ক্ষেত্রে আপনি আঁকতে পারেন, ঠিক আছে। এখন কি করব, অবশ্যই এখান থেকে পলিলাইন কমান্ড নিলাম, আমি আর ট্রিম করতেছি না, পলিলাইনে যাচ্ছি। তাহলে পলিলাইন শুরু হবে কোথা থেকে, উপর থেকে, তাই না, টপ এখান থেকে শুরু হয়ে এটাকে আমি এখন রডের লেয়ারে আছি, দেখেন এই যে রডের লেয়ারে, তাহলে এই যে লাইনে আসলাম, এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসবে, এরপর নিচে আসবে, এরপরে এই পর্যন্ত আসবে, এরপরে এখানে আসলো, এরপরে ঠিক এই পর্যন্ত আসবে, এখানে নিচে নামবে, এরপরে এখানে আসবে, এরপরে উপরে উঠবে, এরপরে এখানে এসে শেষ করব, ঠিক আছে। এখন বাকি এই যে রেড লাইন দেখা যাচ্ছে, রেড লাইন দেখা যাচ্ছে, রেড লাইন দেখা যাচ্ছে, এক্সট্রা দেখা যাচ্ছে, এক্সট্রা দেখা যাচ্ছে, এরপরে এখানে এক্সট্রা দেখা যাচ্ছে, এরপরে এখানেও এক্সট্রা লাইনটা দেখা যাচ্ছে, তাই না। সিলেক্ট করে ডিলিট করে দিলাম, তাহলে আমার পরে কি, আমার ক্র্যাঙ্কটা হয়ে গেছে, তাই না। তারপরে এগুলাকে ডিলিট করে দিবেন, আমার পয়েন্টগুলা যাচ্ছে না, তাই না, পয়েন্টগুলোকে যেখানে একটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার দিয়ে ডিলিট করবেন, তাহলে সব পয়েন্ট একসাথে চলে যাবে, ঠিক আছে। আমার এখান থেকেও পয়েন্টগুলো চলে যাবে আর কি। তো এখানে এখন আমার এগুলা লাগতেছে না, এটাও লাগবে না, এটাও লাগবে না, ওই যে এটাও লাগবে না, এই লাইনগুলো যদি আপনি অন্য আরেকটা লেয়ারে, আলাদা লেয়ারে করে রাখতেন তাহলে এইগুলাকে সিলেক্ট করা আরো ইজি হইতো আর কি, ঠিক আছে। ওকে, খুব সিম্পল জিনিস, দুই জায়গায় আমি সেম জিনিস ইউজ করছি, ঠিক আছে, ডিলিট করবে। ওকে, এরপর আর কি কাজ বাকি আছে, সরাসরি লিখে দিছে 10 mm ডায়া এট 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্র্যাঙ্ক, সিকেডি মানে কি ক্র্যাঙ্ক, মানে একটা স্ট্রেট হলে আরেকটা ক্র্যাঙ্ক হবে আর কি, অল্টারনেট ক্র্যাঙ্ক বলছে, একটা স্ট্রেট আরেকটা ক্র্যাঙ্ক হয়। আর এখানে লিখে দিছে দুইটা টপ আর এখানে একটা এক্সট্রা টপ, যদি একটা এক্সট্রা টপ হয় তাহলে কি করবেন, তখন এখান থেকে একটা ডিলিট করে দিবেন, যেমন আমি এখানে একটাকেই বানাইছিলাম নাকি, আচ্ছা এটাকে বানাই নাই, সাপোজ এখানে এটা থাকার কথা না, এটা ডিলিট করে দিলাম, ওকে, তাহলে এখানে একটা এক্সট্রা টপ হবে আর কি, তাই না, যদিও নিচেরটা থাকার কথা, আমি উপরটা, তাহলে তখন আপনি এখানে দুই প্রসেসে আমরা টেক্সটও লিখতে পারি, টেক্সট লেখা আমরা দেখছি, ঠিক আছে, যে টেক্সট যে এটা হচ্ছে লিডার দিয়ে দিছে, লিডার, এখানে একটা লিডার দিয়েছে, তাই না, আপনি চাইলে লিডার দিতে পারেন, লিডার দিয়ে আমরা লিডার দিয়ে টেক্সট লেখা দেখছি। আর একটা প্রজেক্ট যদি আমরা খেয়াল করি, এখানে কি করছে, নাম্বারিং করছে, তাই না, এ বি সি এরকম করে নাম্বারিং করছে, এ বি সি ডি, এটা করছে হচ্ছে রিইনফোর্সমেন্ট, এই যে এখানে আমরা কি আছে, সি আর ডি আছে, আর কিছু আছে, এ বি সি এ বি এরকম কিছু লেখা নাই আছে, আচ্ছা এখানে কি লিখছে, এ বি লোক কই লিখছে, এই যে এ দিয়ে কি বোঝাচ্ছে, দেখেন এখান থেকে এই ডিরেকশনে যেটা আসবে সেটা রডটা এ মানে কোনটা, এই যে এই দুইটা রড, ঠিক আছে, মানে যেটা স্ট্রেট আর ক্র্যাঙ্ক হয়ে যাচ্ছে, এটাকে এ দিয়ে ডিরেকশন বোঝাইছে, আর এই ডিরেকশনে যেটা সেটাকে কি দিয়ে বোঝাইছে, বি, তার মানে এই যে রডগুলা, এই রডটা আর এই ক্র্যাঙ্কটা, ঠিক আছে, এটার অ্যাব্রিভিয়েশন কি দিছে, এখানে বি দিছে, আর এখানে এক্সট্রা টপকে সি লিখছে, এটার এক্সট্রা টপকে সি লিখছে, আর এখানে এক্সট্রা টপকে ডি লিখছে, এ বি সি দিয়ে কি বোঝায়, এটা এখানে লিখে দিছে, কি লিখছে এখানে, এ সমান 10 mm ডায়াবার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, বি মানে 10 mm ডায়াবার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, সি মানে দুইটা 10 mm, ডি মানে একটা 10 mm, ঠিক আছে, তার মানে এখানে এই ডি তে একটা বসবে, সি তে এক্সট্রা টপ কয়টা, এই জন্য এখানে দুইটা বসবে, এখানে দুইটা বসবে, আর এগুলার যে স্পেসিং কত, এই ডিরেকশন স্পেসিং কত, বি, তাহলে বি হচ্ছে 6, ওকে। আচ্ছা এটা এই ডিরেকশনে একটা ভুল বলতেছে আর কি, অ্যাকচুয়ালি এটা বোঝাচ্ছে কি, আমার কথাটা রডটা তো বসছে এই ডিরেকশনে, তাই না, রড বসছে এই ডিরেকশনে, এটা তাহলে এই রডটা কোথায় যাবে, এদিকে যাবে না, হ্যাঁ,
তাহলে এদিকে যাবে, তাহলে এদিকে মানে কি অ্যারো কোনটা, এটা মানে এই বরাবর যদি যে রডগুলো বসবে সেই রডগুলো হবে কি এ, আর এই এখানকার রড কোন রড, এই রডগুলা কোন ডিরেকশনে বসবে, এইভাবে বসতেছে না, তাহলে এটাও বসবে এখান থেকে শুরু হয়ে ওই পর্যন্ত যে রডগুলো ওই ডিরেকশনে যেগুলো বসবে এটা হচ্ছে বি। অ্যাকচুয়ালি যে স্পান যেখানে ছোট, স্পান এদিকে স্পান ছোট না, হ্যাঁ, তাহলে ওইদিকে যে রডটা বসবে ওটার স্পান কম হবে, মানে স্পেসিং কম হবে। তার মানে এই রডগুলা এইখানকার যে রডগুলা বসবে একটা থেকে আরেকটা 5 ইঞ্চি করে বসবে, আর লম্বা ডিরেকশনের এগুলা একটা থেকে একটা কত 6 ইঞ্চি করে। তাহলে এভাবে বসায় দিতে বুঝাইতে পারেন। আবার আমরা যদি আমার প্রজেক্টে দেখি আমরা কিভাবে বুঝাইছি, দেন এখানে কিছু নাম্বারিং করে দিছি, তাই না, ঠিক সেম ভাবে নাম্বারিং করছি। এই যে এখানে একটু কি মানে আমি পুরাটা অ্যারো দিয়ে বুঝাই নাই, এখানে লিখে দিছি এটা এ আর এটা এ, এখানে এই দুইটা বি, তাই না, মানে আমরা অ্যারো দিই নাই এখানে, আর জাস্ট এই স্ল্যাবের ক্ষেত্রে এই স্ল্যাবের যে বি, তাহলে এটা কিভাবে লিখছি, এই ডটগুলো কিভাবে দিছি বলেন তো, আমরা টেক্সট লিখতে পারি, এই টেক্সটের চারপাশে যে একটা সার্কেল দিই, এটা শিখেছি, হ্যাঁ কোথায় দেখছিলাম এটা, হ্যাঁ এক্সপ্রেস টুলস এ এনক্লোজিং অবজেক্ট, তাই না, টি সার্কেল টিসিআই, ঠিক আছে, ওইভাবে আমরা করছি আর কি। তার মানে এখানে টেক্সট লিখছে একটা টি লিখে একটা এ লিখলাম, জাস্ট আমার সাইজটা হয়তো আসতে পারে, আমি লিখলাম, ওকে। এরপরে এটাকে সাইজটা ছোট আসছে, আমরা এগুলোকে সাইজ বড় করতে পারি, এটা আমরা অনেক আগে শিখছি, এটা বেশি বড় হয়ে গেছে, এটা 6 করলাম, ওকে। এরপরে এটাকে কি করব, এই যে এনক্লোজিং অবজেক্ট এটা দিলে, এটাকে সিলেক্ট করে এন্টার দিলে ডিসটেন্স হচ্ছে এটা কতটুকু বাইরে যাবে, আমি এখানে 1.5 দিলাম, এন্টার দিলাম, সার্কেল চাচ্ছি সার্কেল হবে, কনস্ট্যান্ট না ভেরিয়েবল, যেখানে একটা কনস্ট্যান্ট হইলে সমস্যা নেই, ভেরিয়েবল যে একটু বড় হয়ে গেছে 1.5 দেওয়াতে কি 1.5 ইঞ্চি দাও অনেক বড় হয়ে গেছে আর কি, ঠিক আছে। এখানে হচ্ছে টি সি আই এন্টার করছি, এটাকে সিলেক্ট করছি, এন্টার করছি, এখানে হচ্ছে 0.25 এরকম দিই, ঠিক আছে, সার্কেল থাকবে, ভেরিয়েবল হোক কনস্ট্যান্ট দিতে পারে, এখন ঠিক আছে, তাই না। তাহলে এখান থেকে আমি এটাকে একটু মুছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, ওকে। এটা আঁকলাম, এখন এটাকে অবশ্যই আমার কোথায় দিতে হবে, এখানে একটা লাইন টেনে দিছি আমরা এরকম করে, এটা কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে একটা লাইন টেনে রাখছি আর কি। এরপরে এটাকে সিলেক্ট করে কপি করে যে কোনো একটা পয়েন্টে ধরে আমরা সাপোজ এখান থেকে ধরে এটার মিড পয়েন্টে বসালাম, যদি একটু হয় একটু নিচের থেকে বসাতে পারি, এখান থেকে ট্র্যাক করে নিচে এনে আর একটু নিচে আনলাম বসাই দিলাম, ঠিক আছে না। এটাকে ডিলিট করে দিই। এরপরে এখানে দুটা ডট দিছি, ডটগুলো কিভাবে দিছি, হ্যাঁ ডো নট কমান্ড দিয়ে আমরা দিতে পারি, তাই না। ডিও এন্টার করে এটা হবে ইনসাইড ডায়ামিটার হবে 0, আউটসাইড ডায়ামিটার আমরা 0.5 দিয়ে দিই, এখানে একটা ক্লিক করলাম, এটা ছোট হয়ে গেছে আর কি, 0.5 দেওয়াতে একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় করতে হলে বড় করতে পারবেন, ঠিক আছে। এরপরে এইগুলাকে সিলেক্ট করে কপি করে এখান থেকে এটা যে কোনো একটা পয়েন্টকে ধরে আমরা যেগুলাতে বসা, আমি এখানে বসাই, এখন আমার এখানে বসাই আর কি, তাই না। এই যে এখানে বসাই দিছি, এখানে বসাইছি, এখানে বসাইছি, ওকে। এটা একটা প্রসেস, আর আমরা 4-5 এগুলো তো লিখতে পারবেন। এখন এখানে যে প্রসেসটা দেখাইছে এটা কি অ্যারো দিয়ে, অ্যারোটা কিভাবে দিব, এই যে একটা অ্যারো দিয়ে দেখাইছে এই পর্যন্ত, অ্যারো কিভাবে দিব, হ্যাঁ লিডার দিয়ে, আমরা লিডার ইউজ করি, ঠিক আছে। লিডারের জন্য কি করতে হবে, অবশ্যই এখানে আমি যদি লিডার হিসাব করি, আমি বলছি কি এখান থেকে এই পর্যন্ত একইভাবে আসবো, কারণ আমরা লিডার কমান্ডে আসবো, লিডারে এখান থেকে দেখেন এই যে একটা অ্যারো ছোট বড়, এখানে কি আছে, ল্যান্ডিং আছে না একটা, আমাকে ল্যান্ডিং লাগবে এখানে লিডারে, তার মানে এটার জন্য আপনাকে একটা লিডার স্টাইল বানাতে হবে। লিডার স্টাইলের শর্টকাট কি MLS এন্টার করলাম, ঠিক আছে। আমি এইগুলা বারবার রিপিট করতেছি যাতে আপনাদের ইয়াটা মনে থাকে আর কি। এই যে আমি যে কোনো একটাকে মডিফাই করতে পারি, মডিফাই করব না, আমরা মডিফাই না করে আমরা একটা নিউ ক্রিয়েট করব, এটা হচ্ছে স্ল্যাবের জন্য, ওকে। কন্টিনিউ দিলাম। কি করতে হবে, এই যে প্রথমে আমি কন্টেন্ট লাগবে,
কোনো কন্টেন্ট কি দিতে হবে, লিখতে হবে, আমার কোনো ট্যাক্স লিখতে হবে? কোনো ট্যাক্স লিখতে হবে না। না, ট্যাক্স আমরা আলাদা করে লিখবো আর কি, এখানে নান করে দিলাম। তারপর লিডার স্ট্রাকচারে কি থাকবে না বলছিলাম, ল্যান্ডিং লাগবে না, ল্যান্ডিং কে উঠাই দিলাম। এরপর লিডার ফরম্যাটে সেটা তো স্ট্রেট থাকবে। আমার সাইজটা একটু ছোট, ওই যে অ্যারো সাইজটা আমরা এখানে একটু বড় করতে হবে, আমি 6 ইঞ্চ দিলাম। আর সব ঠিকঠাক আছে, ওকে দিলাম। তারপরে সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। এখন আমি এটাকে অ্যারো দিয়ে দেখাতে পারি, লিডার দিয়ে। এখান থেকে লিডারটা হবে, আমি একটু উপর এখান থেকে ট্র্যাক করে উপরে আসলাম, ঠিক আছে, এখানে ক্লিক করলাম। এই যে আমার অ্যারোটা আসছে, অ্যারোটা যদি বেশি ছোট হয় তাহলে কি আমরা পরবর্তীতে এটা ইয়া করবো আর কি। এখান থেকে আমি এইখান থেকে এই পর্যন্ত দিয়ে দিলাম একটা। এরপরে দেখেন এদিকে অ্যারো আছে, লিডারে তো একদিকে অ্যারো পড়ে, যে অ্যারোটা যদি ছোট হয় আপনি অ্যারোটা কি করবেন, আবার MLS এ গিয়ে এই যে স্ল্যাবে এসে মডিফাইতে এসে 6 ইঞ্চি জায়গায় আমি 10 ইঞ্চি করলাম, একটু বড়, যেহেতু লম্বা জায়গা। সেট কারেন্ট করা আছে, ক্লোজ করলাম, যে বড় হয়ে গেছে। ঠিক সেম আবার আমি কোথায় যাব, লিডারে যাব, এই পাশ থেকে ধরে এই পাশে একটা দিয়ে দিব আর কি, তাহলে দুই পাশে আমার অ্যারো হয়ে যাবে, তাই না? এরপরে ট্যাক্স লিখে ট্যাক্সটা বসায় দিবেন। ওকে, যেমন এখানে কিন্তু মাঝখানে কি ট্যাক্সটা মাঝখানে আসছে না, তার মানে হচ্ছে এখান থেকে এটা এদিকে একটা লিডার দিচ্ছে, এখান থেকে এদিকে একটা লিডার দিচ্ছে, মাঝখানের জায়গায় ট্যাক্স লিখছে, তারপর দুই পাশ থেকে লিডারটা দিচ্ছে আর কি। ওকে, পাবেন তো নাকি? হ্যাঁ, ওটার মধ্যে ট্যাক্স বসাবো না আমরা এটাতে বলছি কি, ওখানে যেভাবে করছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওরা আগে, আমি এখান থেকে এটাকে একটু আগে ছোট করে রাখি, আর এরপরে এটাকে সিলেক্ট করে এটাকে ছোট করে রাখি, ট্যাক্স অন্যটাতে লিখি, এখানে লিখি, তাহলে সুবিধা হবে। দেন অ্যাকচুয়ালি হচ্ছে এটা আমি ডিলিট করে দিই আগে, এটাকে ডিলিট করলাম। ওকে, আগে আমরা এই যে ট্যাক্স লিখছি না এখানে, এই ট্যাক্সটা আগে লিখে রাখছে। সাপোজ আমি এই ট্যাক্সটা এখানে কপি করে এন্টার দিলাম, এখান থেকে কপি করে আমি আগে এখানে রাখলাম, ট্যাক্সটা আমার এখানে আছে। ওকে, এটা আমি লিডারটা দিই নাই, এখন আমি জাস্ট ট্যাক্সটা আগে লিখে রাখছি, এখন জাস্ট লিডার দিয়ে দিব। এখান থেকে লিডারটা হবে এই যে পয়েন্ট, আমি যদি এই দিক থেকে এটার সাপেক্ষে আমারটাকে ট্র্যাক করতে হবে, যেহেতু ওইটা সোজাসুজি আসবে, তাই না? সেজন্য ওই ট্যাগ যেখানে বসেছে ওটার থেকে আমি ট্র্যাক করে আনছি, এনে এই পয়েন্টে দিয়ে দিলাম। এরপরে আবার লিডার পয়েন্টে ঢুকলাম, এখান থেকে এখানে ক্লিক করতেছি না, এখানে জাস্ট পয়েন্টটা এনে ওই বরাবর ট্র্যাক করতেছি, ঠিক আছে, যাতে আপনার ট্র্যাকিংটা কি সোজা থাকে আর কি, মানে লাইনটা সোজা। এখান থেকে এনে এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে, এই প্রসেসটা এখানে ফলো করছে আর কি। ওকে, এদিকে যখন দিবেন তখন এখানে একটা ট্যাক্স লিখতে হবে। ট্যাক্স সাপোজ আমি এই ট্যাক্সটাই নিয়ে আসছি এখান থেকে কপি করে, এখান থেকে কপি করে এখানে নিয়ে আসলাম। সাপোজ এখানে এটা এখানে থাকবে। এখন এটাকে যদি আমি রোটেট করতে, কি করে দিব, আমি এই ডিরেকশনে লিখতে হবে, তাই না? রোটেট করে দিবেন, এখানে সিলেক্ট করে আর ও লিখে এন্টার করে এটাকে ধরে কোন পাশে, এই পাশে রোটেট করে দিব, ঠিক আছে, রোটেট করে দিলাম। এরপর আবার কি এখানে লিডার দিয়ে দিবেন আর কি। লিডার নিলাম, এই পয়েন্ট থেকে ট্র্যাক করে, সরি ট্র্যাকিংটা এই পয়েন্ট থেকে এখানে ট্র্যাক করবেন, এরপরে এখানে এসে ক্লিক করবেন, এরপরে আবার লিডারে দিবেন, এখান থেকে এখানে এসে ট্র্যাক করবেন, এরপরে এখানে দিয়ে দিবেন। এরপর এটা যদি এ থেকে বি হয় কি লিখবেন, এখানে এখানে সিলেক্ট করে এটা বি এর জায়গায় বি লিখবেন। ওকে, জাস্ট ডিফারেন্স এটা। অনেকে আমি এই প্রসেসটাও ফলো করতে পারেন, আপনি ওই প্রসেসটাও ফলো করতে পারেন। এটা হচ্ছে কখন, এটা হচ্ছে যদি এক পুরা ইয়াতে এক সেম থাকে। অনেক সময় কি হতে পারে, এখানে একভাবে বসেছে, এখানে অন্যভাবে বসাতে পারে, তাই না? দেখবেন পুরা লম্বা লম্বি আমাদের দেশে এটা ফলো করে, পুরা লম্বা যেখানে থাকে একই ইউজ করে, কিন্তু আপনার ডিজাইন অনুযায়ী অনেক সময় কি হতে পারে, চেঞ্জ আসতে পারে। এখন অনেক কোম্পানি এরকম ক্র্যাঙ্ক করে ইউজ করে না, এরকম পাইছেন কেউ? হ্যাঁ, এই জায়গাগুলোকে এই যে ক্র্যাঙ্ক আছে না, এটাকে আর ক্র্যাঙ্ক না করে এটাকে সামান্য পর্যন্ত ডেভেলপমেন্ট লেন্থ রেখে তারপর কি করে দেয়, কেটে দেয়, ঠিক আছে। তার মানে কি আমার যতটুকু থাকার দরকার ওটা অতটুকু থাকলে হইলো, ঠিক আছে। আর এখানে ক্র্যাঙ্ক বারটা, এখানে যেমন আমার টপে কয়টা রড লাগতেছিল, 3টা, এটা সহ 3টা, তাই না? তখন এটাকে ওই পর্যন্ত রাখে আর কি, তিনটাই কি একটার পর একটা এরকম থাকে, ঠিক আছে। এটা হচ্ছে কি
কার্টেল, এটা সহজ করার জন্য আমাদের দেশে এখনো কি এই যে কন্টিনিউয়াস স্লাবের ক্ষেত্রে এটাই ফলো করে, ওই যে এটা L/3, এটা L/4, ওইটা ক্র্যাঙ্ক বারটা আর কি, এটা ক্র্যাঙ্ক বারটা, এখানে কার্টেলটা দেয় নাই। যেমন আমাদের দেশে এখন বিমের ক্ষেত্রে কি ইউজ হয় না, এটা আর ইউজ হয় না, তাই না? ক্র্যাঙ্ক বারটা এসে না, কার্টেল বার ইউজ করে। এখন অনেক কোম্পানি কি করে, স্লাবের ক্ষেত্রেও কি ইউজ না করে, ক্র্যাঙ্ক বার ইউজ না করে কার্টেলমেন্ট ইউজ করে, ঠিক আছে? তো কার্টেলমেন্টের আমি একটা ছবি পরে কালেক্ট করে দেখাবো আর কি, ওটা আরো ইজি, আঁকাটা আরো ইজি আর কি, ঠিক আছে?